To my channel Funlit with Onushua. In today's video, I'm trying to cover Thomas Eliot's poem, The Hollow Man. This was your much requested video, so I tried to cover all the themes of Hollow Man, all the allusions and the details of background and epigraph. Hope you will like it. Okay, so let's begin with the text, but before the text, we need to know about the publication history. So like the Westland and Prufrock, okay, like the Westland and J. Alfred Prufrock, this particular poem, The Hollow Man, okay, it was also published in fragments, okay. So Hollow Man, we know that the present version of Hollow Man which we are reading currently, this version actually contains 5 parts, okay, and there are total 98 lines. But the Hollow Man actually was published in fragments. So part 3, that is, this is the Dead Land, was first published in chapbook, okay, in November 1924 as Dory's Dream Song. Then part 1, We Are the Hollow Man, it was published separately in a French periodical Commerce in 1924. In March 1925, in the collection, in the publication Dial, there actually Eliot had published part 1, We Are the Hollow Man, part 2, Eyes I Dare Not Meet in Dreams, and part 4, The Eyes Are Not Here. Okay. The final version of the Hollow Man, যে ভার্সনটা এখন আমরা পড়ছি Hollow Man-এ, সেই ভার্সনটা মানে একসাথে 5টা পার্ট নিয়ে ফাইনাল যে ভার্সন অফ Hollow Man, সেটা পাবলিশ হচ্ছে in 1925 in Eliot's collection of poems 1909 to 1925. তাহলে যেই কালেকশনে Hollow Man পাবলিশ হচ্ছে সেই কালেকশনটার নাম কি? Eliot's Poems 1909 to 1925, অর্থাৎ 1909 থেকে 1925 সাল অবধি লেখা কবিতাগুলো যে সমগ্র, সেই কবিতা সমগ্রে পাবলিশ হচ্ছে দ্য হলো ম্যান। অ্যান্ড দিস প্রেজেন্ট ভার্সন অফ হলো ম্যান ইনক্লুডেড দ্য 2 epigraphs, okay, as well as that of the choral chant. Here we go round the prickly pear. ওকে, তাহলে হলো ম্যান কবিতাটা আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টল্যান্ড এবং প্রুফর্কের মতো পার্ট পাবলিকেশন হচ্ছে। যেমন প্রথমে পার্ট 3 পাবলিশ হচ্ছে ধরো মানে ইন ডরিস ড্রিম সং, যেটা একটা চ্যাপ বুকে পাবলিশ হচ্ছে নভেম্বর 1924-এ। পার্ট 1, 3 and 4 পাবলিশ হচ্ছে 1925 মার্চে ইন দ্য ভলিউম ডায়াল। পার্ট 1 আবার সেপারেটলি 1924-এ একটা ফ্রেঞ্চ কমার্শিয়ালে পাবলিশ হচ্ছে, একটা ফ্রেঞ্চ পিরিয়ডিক্যালে পাবলিশ হচ্ছে, যেটার নাম হচ্ছে কমার্স, ওকে। এবং দ্য ফাইনাল ভার্সন অফ Hollow Man which we are reading today, so that final version of Hollow Man was published in the year 1925 in the collection Poems 1909 to 1925, okay, এই ভলিউমটাতে পাবলিশ হচ্ছে। এবং দ্য ফাইনাল ভলিউম অলসো included the 5th part, যেটা 5th পার্টটা হচ্ছে দ্য কোরাল চ্যান্ট, ওকে। হিয়ার উই গো রাউন্ড দ্য প্রিকলি পেয়ার। এইটা এবং দুটো এপিগ্রাফ, সেই দুটো এপিগ্রাফ added হয়ে যাচ্ছে in the final version of the Hollow Man, okay. So this was about the publication history. Publication historyটা একটু ভালো করে মনে রাখতে হবে, since অন্যান্য কবিতাতে আমরা যেরকম পড়ে এসেছি যে একটা পার্টিকুলার ইয়ার অফ পাবলিকেশন রয়েছে বা হয়তো একাধিকবার পাবলিশ হচ্ছে, কিন্তু এই কবিতাটাতে একটু ভালো করে মনে রাখবে কোন পার্টটা কবে পাবলিশ হচ্ছে, সেটা নিয়ে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসতে পারে। বেশ, এবারে চলে আসি টাইটেল অফ দ্য হলো ম্যান। দেখো, এলিয়ট অ্যাকচুয়ালি হলো ম্যানের টাইটেলটা নিচ্ছে কম্বাইন করে। একটা হচ্ছে দ্যাট ইজ দ্য হলো ল্যান্ড উইচ ইজ আ রোম্যান্স বাই উইলিয়াম মরিস, ওকে। তো হলো ল্যান্ড থেকে তিনি নিচ্ছেন দ্য হলো অংশটুকু। তো দ্য হলো ল্যান্ড ইজ অ্যাকচুয়ালি আ রোম্যান্স বাই উইলিয়াম মরিস এবং রাজিয়ার্ড কিপলিংয়ের দ্য ব্রোকেন ম্যান, ঠিক আছে। এই দুটো টাইটেলকে কম্বাইন করে তিনি তার কবিতার নাম দিচ্ছেন দ্য হলো ম্যান। আবার এই হলো ম্যান টাইটেলটা, এইটার আরেকটা অরিজিন রয়েছে শেক্সপিয়ারের ব্রুটাসের স্পিচে, যেখানে জুলিয়াস সিজার, শেক্সপিয়ারে যে জুলিয়াস সিজার নাটকটা রয়েছে, সেই নাটকে যেখানে ব্রুটাসের স্পিচ রয়েছে, সেই ব্রুটাসের স্পিচটাও ইজ অলসো দ্য সোর্স অফ দ্য টাইটেল হলো ম্যান। Okay, when Brutus actually was skeptical over Cassius's intention of
কিলিং জুলিয়াস সিজার, সেইটা নিয়ে যখন ব্রুটাস তার স্পিচটা দিচ্ছে সেখানেও আমরা এই হলোমেন শব্দটা কিন্তু পাচ্ছি। Along with that, this particular title holomen also resonates with Joseph Conrad's novel Heart of Darkness, where we can find out the expressions such as hollow sham, hollow at the core, and we know that cards had also been referred, cards এর রেফারেন্সটা যেরকম আমরা এপিগ্রাফেও দেখতে পাচ্ছি। তাহলে হলোমেনের টাইটেলের সোর্স কি কি মনে রাখবে, চারটে হচ্ছে সোর্স। প্রথম কথা, কম্বাইন করা হচ্ছে, যেটা টি.এস. এলিয়ট নিজে বলছেন যে কম্বাইন করছেন কোন দুটো টাইটেল, উইলিয়াম মরিসের রোম্যান্স দ্য হলোল্যান্ড এবং রাডিয়ার্ড কিপলিং এর কবিতা দ্য ব্রোকেন ম্যান, এই দুটোকে কম্বাইন করে তিনি তার কবিতার টাইটেল রাখছেন দ্য হলোমেন। ওকে, এছাড়াও দ্য হলোমেন এই পার্টিকুলার টার্মটা পাওয়া যাচ্ছে ইন উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে জুলিয়াস সিজার, যেখানে ব্রুটাস when he was discussing about Cassius' intention of Julius Caesar, মানে কিলিং জুলিয়াস সিজার, যখন সেইটা নিয়ে ব্রুটাস তার সন্দেহ প্রকাশ করছে যে আদৌ ক্যাসিয়াস কেন জুলিয়াস সিজারকে হত্যা করার প্ল্যান করছে, তো সেইখানে আমরা এই হলোমেন শব্দটা পাচ্ছি ইন ব্রুটাসের স্পিচ, ওকে, ইন শেক্সপিয়ার্স ড্রামা জুলিয়াস সিজার। Apart from that, Joseph Conrad novel In the Heart of Darkness, okay, Joseph Conrad's novel Heart of Darkness, সেখানেও we are getting the repeated phrases like hollow sham, hollow at the core, etc. in order to refer to mistakars, যে mistakars এর রেফারেন্সটা আবার আমরা হলোমেনের টাইটেলে দেখতে পাবো। ওকে, সো Eliot, মানে while we are reading Eliot, intertextuality is an important aspect which we need to understand. Intertextual হচ্ছে যখন একটা টেক্সট পড়তে গিয়ে অন্য টেক্সটের কোনো রেফারেন্স পাবো, মানে ইন্টারটেক্সুয়াল ইজ ভেরি মাচ ক্লোজ টু অ্যালিউশন, ঠিক আছে? তো এই ইন্টারটেক্সুয়াল রেফারেন্সেসগুলো কিন্তু এলিয়টের কবিতা পড়তে গেলে ভীষণ কমন। এখানে একটা জায়গায় একটু বলে রাখি, রাডিয়ার্ড কিপলিংয়ের ব্রোকেন ম্যান এই পার্টিকুলার কবিতাটা থেকে কেন টি.এস. এলিয়ট ইনফ্লুয়েন্স হচ্ছে। ব্রোকেন ম্যানে সেখানে একটা জায়গায় দেখানো হচ্ছে যে দ্য ওয়েস্টার্ন অফিসার্স, ওকে, তারা এই কলোনিগুলোতে সমুদ্রের ধারে অপেক্ষা করছে টু গেট এনি নিউজ দ্যাট উড কামিং ফ্রম দেয়ার হোম, তাদের বাড়ির থেকে ওই জাহাজে করে কোনো খবর আসবে, সেই খবরের জন্য তারা সমুদ্রের ধারে অপেক্ষা করে থাকে। সো দ্য শিপস ইউজ টু বি দেয়ার ওনলি ব্রিজ টু কানেক্ট টু দেয়ার হোম। তো সেই ধারণাটা থেকে টি.এস. এলিয়ট ওয়াজ ভেরি মাচ ইনফ্লুয়েন্সড, এবং যার জন্য আমরা এই কবিতাতেও দেখব এই হলোমেনরাও কি, তারাও কিন্তু একটা টিউমিড রিভার, একটা নদীর ধারে অপেক্ষা করবে যাতে তাদেরকে ফেরি করে কেউ ওপারের জগতে পৌঁছে দেয়। ওপারের জগৎটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ সালভেশন, ঠিক আছে? তো মোটামুটি এইগুলো ইনফরমেশন আমাদের একটু মনে রাখতে হবে অ্যাবাউট টাইটেল, অ্যাবাউট দ্য পাবলিকেশন হিস্ট্রি। এবার চলে আসি যেটা ফার্স্ট এপিগ্রাফ। ফার্স্ট এপিগ্রাফ হচ্ছে মিস্টার কার্ডস হি ডেড। Mr. Kurtz he dead, this particular epigraph is indebted to, এই এপিগ্রাফটা নেওয়া হচ্ছে জোসেফ কনরাডস নভেল হার্ট অফ ডার্কনেস থেকে। তাহলে কর্নেডের হার্ট অফ ডার্কনেসে মিস্টার কার্টস হি ডেড এই কথাটা বলছে কি, একটা ব্ল্যাক কেবিন বয় যে মার্লোর কাছে সংবাদ দিচ্ছে অ্যাবাউট মিস্টার কার্টস ডেথ। তো মিস্টার কার্টস কে ছিলেন? মিস্টার কার্টস ওয়াজ অ্যান ইউরোপিয়ান আইভরি ট্রেডার, okay, who actually went into the heart of darkness of Africa. সে আফ্রিকার কঙ্গোতে যাচ্ছে আইভরি ট্রেডিংয়ের জন্য, এবং সে এই কথাটা বলছে মিস্টার কার্টস যে তিনি কি করবেন না, যে আফ্রিকানসদেরকে তিনি শিক্ষিত করতে চান, তাদের মধ্যে তিনি শিক্ষার আলো পৌঁছে দিতে চান। বাট আইরনিক্যালি হি স্টার্টেড বিলিভিং ইন অল দোজ প্রিমিটিভ রিচুয়ালস and quote unquote by Marlowe of Heart of Darkness he became barbarized by all the primitive rituals and the wilderness of Africa. এবং শেষে দাঁড়িয়ে থেকে what Marlowe had realized, ওকে, যে কার্ডসের যে উদ্দেশ্য এবং কার্ডসের যে what he proclaimed সেইটার মধ্যে একটা বিস্তর পার্থক্য ছিল। ওকে, কার্টস ভাবছিল যে টু সিভিলাইজ দ্য আফ্রিকান ওয়াজ অ্যাকচুয়ালি দ্য মোটো, বাট হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড, মানে কার্টস কি করতে চেয়েছিল, কার্টস অ্যাকচুয়ালি করতে চেয়েছিল কি, হি জাস্ট ওয়ান্টেড টু ক্রিয়েট হিজ আইডল ওয়ার্শিপ অ্যামাং দোজ আফ্রিকানস। সে ওই আফ্রিকানসদের মধ্যে নিজেকে একটা হিরো, একটা আইডল ওয়ার্শিপ, একটা আদর্শের জায়গায় নিয়ে যেতে চেয়েছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ আ হলো শাম।
ওকে, দ্যাট ওয়াজ দ্য হলোশাম, হলো অ্যাট দ্য কোর। তাহলে অ্যাকচুয়ালি মিস্টার কার্সের উদ্দেশ্য কখনোই এটা ছিল না টু আপলিফট দোজ আফ্রিকানস, রাদার হিজ ইন্টেনশন ওয়াজ টু বিকাম আ হিরো হু দ্য আফ্রিকানস উইল অ্যাবাইড বাই আনকোয়েশনেবলি। Okay, and this actually raises the point of the holosham, okay, or that of hollowness at the core. So anyways, তাহলে but Marlowe appreciate Kurtz as a remarkable man, এবং শেষে যখন কার্টসের ওই রিয়ালাইজেশনটা হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য গ্যাপ বিটুইন হিজ আইডিয়াল অ্যান্ড হোয়াট হি ডিড ইন রিয়েল, তখন মার্লো সে মৃত্যুর আগে বলে উঠছে কি, সরি কার্টস মৃত্যুর আগে বলে উঠছে কি, দ্য হরর। Okay, and that seemed to Marlowe was sort of a belief that at last Kurtz had that realization that whatever he did was a horror. Okay, now here we can see that this particular soul of Kurtz, Kurtz ki korche? Kurtz actually proclaimed of a good intention, but what he did was a vicious one. Kurtz actually was a man who died with a vicious intention, so he's probably a vicious soul. ঠিক আছে, এইবারে চলে আসছি পরের। তো এখানে আমরা মোটামুটি মিস্টার কার্টসের একটা 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 ইমেজিনারি ছবি কল্পনা করতে পারি। এবারে চলে এসো এপিগ্রাফ, দ্যাট ইজ আ পেনি ফর দ্য ওল্ড গাই। Penny for the old guy, this is a phrase which is associated with Guy Fawkes Day. The Guy Fawkes Day ki in the year 1605, okay, 1605 এ 5th November কি করা হয়, একটা প্ল্যান করা হয়, ওকে, which is considered as gunpowder plot. তো গাই ফক্স এবং তার সঙ্গী সাথীরা they actually plan to blow up Parliament. James I, since James I had that adherence to Protestantism, যার জন্য কি করা হয়, the Catholic conspirators, তারা একটা পরিকল্পনা করে যে জেমস ওয়ান যেহেতু তিনি ডিসাইডেড যে তিনি আর বেশি রিলিজিয়াস টলারেন্স দেখাবেন না, সেই জন্য তারা ডিসাইড করে গাই ফক্স এবং তার ফলোয়ার্স যে তারা পার্লামেন্টটাকে দে উইল ব্লাস্ট দ্য পার্লামেন্ট, এবং সেই জন্য তারা বেশ কিছু আর কি আন্ডারগ্রাউন্ড ভল্ট তৈরি করে, সেলার তৈরি করে, এবং সেখানে সেই সেলারগুলোতে প্রায় 2 টনের ওপর গান পাউডার তারা সেখানে লোড করে। সো দেয়ার প্ল্যান ওয়াজ টু ব্লো আপ দ্য পার্লামেন্ট অন 5th November 1605। বাট আলটিমেটলি যে ষড়যন্ত্রকারীদের মধ্যে একজনের ব্রাদার ইন ল, তাকে এই খবরটা দিয়ে দেওয়া হয় যে তিনি যেন সেদিন পার্লামেন্টে না যান, এবং সেইখান থেকে সন্দেহের বশে এক এক করে পুরো এই যে গান পাউডার কনস্পিরেসি সেইটা ধরা পড়ে যায়, এবং অল দোজ কনস্পিরেটার্স তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এরপর থেকে ওই 5th November ডেটাকে সেলিব্রেট করা হয় অ্যাজ গাই ফক্স ডে, এবং সেই দিনটাতে কি করা হয়, গাই ফক্সের কুশপুত্তলিকা পোড়ানো হয়। ওকে, হিজ এফিজি ইজ ইউজ টু গেট বার্ন, এবং বাচ্চারা কি করে, ওই গাই ফক্সের কুশপুত্তলিকা দেখিয়ে দে আর অ্যাকচুয়ালি ডিমান্ডিং পেনি, ওকে, এক মানে একটু খুচরো পয়সা চাই সো দ্যাট দে ক্যান বাই ক্র্যাকার্স। তাহলে যেহেতু দ্য প্লট মানে ষড়যন্ত্রটা ছিল পার্লামেন্টটাকে ব্লাস্ট করানোর, যার জন্য ওই 5th November গাই ফক্স ডেতে কী করা হয়ে থাকে, গাই ফক্সের কুশপুত্তলিকা নানা রকম ফটকা টটকা দিয়ে ফাটানো মানে সেটা পোড়ানো হয়ে থাকে। ঠিক আছে, সেই বাজি পটকা সহযোগে সেই কুশপুত্তলিকাটাকে পোড়ানো হয়ে থাকে। ঠিক আছে, তো দিস ওয়াজ অ্যাকচুয়ালি পেনি ফর দ্য ওল্ড গাই। আবার এইটার একটা সিগনিফিকেন্স রয়েছে। সিগনিফিকেন্সটা এই জন্যই যে গাই ফক্স ফেস্টিভ্যাল, ওই যে এফিজিটা পোড়ানো হয়, এটাতে মনে করা হয় কি দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য সার্ভাইভাল অফ দ্য প্রিমিটিভ ফায়ার ফেস্টিভ্যাল। আগেকার যুগে কি করা হতো, প্রিমিটিভ ফায়ার ফেস্টিভ্যাল মানে উইন্টার আসার আগে আগে যেরকম আমাদের গ্রাম বাংলায় নবান্ন উৎসব হয়, সেরকম সেইটাকে ভেজিটেশন ফেস্টিভ্যাল বলে। যে গড অফ ভেজিটেশন তার উদ্দেশ্যে এই একটা স্যাক্রিফিশিয়াল ফায়ার
ঠিক আছে, মানে একটা ওই কিছু স্যাক্রিফাইস করা, কিছু জিনিস পোড়ানো, পুরনো যা কিছু খড়কুটো, ধরো খারাপ হয়ে যাওয়া কিছু ফসল, সেগুলোকে পুড়িয়ে দিলে যে গড অফ ভেজিটেশন ওই ফায়ার রিচুয়াল দিয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন, এবং যার ফলে সারা বছর শস্য শ্যামলা ধরিত্রী থাকে। ঠিক আছে, তো মনে করা হয় দ্যাট দিস বার্নিং অফ গাই ফক্স এফিজি ইজ নাথিং বাট দ্য রিভাইভাল অফ দ্যাট প্রিমিটিভ ফায়ার ফেস্টিভ্যাল। ঠিক আছে, তো যাই হোক, এবং অনেকে কানেক্ট করে থাকেন অফ দ্য 5th November অফ গাই ফক্স ডে associated with All Souls Day and Thanksgiving on 2nd November। মানে সবকটার পারপাসই হচ্ছে এটা, দ্যাট ইজ টু সেলিব্রেট ভেজিটেশন এবং গান পাউডার প্লটের যে ফেলিয়ার এবং সেখান থেকে যে একটা নতুন রিনিউয়াল হচ্ছে লাইফের, সো দ্যাট ইজ সেলিব্রেটেড ইন দ্য গাই ফক্স ডে। ওকে, বাট এখানে আ পেনি ফর দ্য ওল্ড গাই, এই কথাটা এই জন্যই বলা হচ্ছে পেনি ফর দ্য ওল্ড গাই, বিকজ অফ গাই ফক্স ফেলিয়ার। তাহলে দেখো, বোথ মিস্টার কার্টস অ্যান্ড গাই ফক্স, এই যে দুজনের রেফারেন্সটা কেন দেওয়া হচ্ছে, বোথ অ্যাকচুয়ালি প্ল্যান সামথিং। Mr. Gar's ক্ষেত্রে he planned something noble, but he did something very much vicious. And Guy Fawkes, he planned something vicious, but his vicious plan, তার যে vicious plan, সেটা কিন্তু ব্যর্থ হয়ে গেল। তাহলে এই দুজন ব্যর্থ মানুষের এক্সাম্পল দিয়ে কেন শুরু হচ্ছে হলুম্যান, এইটা বলার জন্যই যে অ্যাটলিস্ট মিস্টার কার্টস বা গাই ফক্সের মানুষেরা দো দে আর ভিশিয়াস, ধরাই যাক তারা হচ্ছে খারাপ, ঠিক আছে, তাদের অভিসন্ধি ভালো ছিল না, কিন্তু তাও এরা জীবনে কিছু তো করেছে, কিছু তো ভেবেছে। আনলাইক দ্য হলুম্যান হু আর ডুইং নাথিং। ওকে, তাহলে হলুম্যান বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? এখানে আমরা একটা রেপ্লিকা দেখতে পাচ্ছি অফ গাই ফক্স ডে। তাহলে বেসিক্যালি হলুম্যান বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য কনটেক্সট অফ রাইটিং দ্য পোয়েম দ্য হলুম্যান? দেখো, দ্য হলুম্যান অ্যাকচুয়ালি ডিসকাসেস অ্যাবাউট দ্য ইনার্শিয়া মানে হচ্ছে একেবারে সারবত্তাহীনতা, ঠিক আছে, অফ দ্য পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 1 পিরিয়ড। মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে থ্রুআউট দ্য ইউরোপিয়ান ওয়ার্ল্ড, ইন দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন, একটা যে কালচারাল লস, একটা স্পিরিচুয়াল লস, একটা মরাল লস, একটা ডিলেমা। So, in order to address that phenomena of loss and dilemma and overall that cultural and spiritual inertia, সেইটাকে উদ্দেশ্য করে কিন্তু টি.এস. এলিয়টের এই কবিতাটা লেখা, দ্যাট ইজ হলুম্যান। তাহলে হলুম্যান বলতে বোঝায় কারা? খানিকটা ওয়েস্টল্যান্ডের সাথে কানেক্টেড। ওয়েস্টল্যান্ড মানে কি? যেখানে সেই ভূমিটাই কি, মানে কোনো আনপ্রোডাক্টিভ, যেখানে কোনো কিছু প্রডিউস হয় না। অ্যান্ড হলুম্যান আর অলমোস্ট লাইক দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্যাট ওয়েস্টল্যান্ড, যে হলুম্যানরা দোজ হু আর অ্যাকচুয়ালি আনপ্রোডাক্টিভ, যে হলুম্যানরা যারা কমিউনিকেট করতে পারে না, যারা সোজাসুজি নিজের মেরুদণ্ড ওপর ভর করে দাঁড়াতে পারে না। তাহলে হলুম্যান কারা? তারা মেরুদণ্ডহীন, তারা বোধ বুদ্ধিহীন, তারা কোনো কর্ম করতে অক্ষম, তাদের মধ্যে রয়েছে একটা স্পিরিচুয়াল ব্যারেননেস, একটা আধ্যাত্মিক অনুর্বরতা, একটা মরাল মানে কি বলা যেতে পারে, একটা মরাল ইনকমপ্লিটনেস, একটা নৈতিক অসম্পূর্ণতা। ওকে, সো দিস আর অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড অ্যান্ড আফটারম্যাথ অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেখানে সমগ্র ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, দ্য ওয়েস্টার্ন সিভিলাইজ সিম টু গেট কোল্যাপসড। মানে এলিয়টের পোয়েটিক ভিশনে তিনি দেখতে পাচ্ছেন যে সমস্ত যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনটা, সেইটার আদর্শ সবটাই যেন কোল্যাপস হয়ে যাচ্ছে। অ্যান্ড হি অ্যাড্রেস দ্যাট কোল্যাপস অফ দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন, স্পেশালি দ্যাট অফ ইউরোপ, ওকে, ইন হিজ পোয়েম দ্য হলুম্যান। ওকে, তাহলে আশা করি এপিগ্রাফ টাইটেল তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু মেনশন করে রাখি, আ পেনি ফর দ্য ওল্ড গাই, এইটা আরেকটা ক্ষেত্রেও মেনশন করা হয়। দেখবি এখানে আমরা রেফারেন্স পাবো একজন আন্ডার ওয়ার্ল্ড রিভারের, যে বলা যেতে পারে যে নদী পারাপার করায়, তার নাম হচ্ছে চারণ, হি ইজ আ ডেমন।
তো মনে করা হয় সেই চারণকেও লোকজন মানে যারা ডেড সোলস তারা কি করে ওই পেনি দিয়ে বলে যে আমাদেরকে নদী পারাপার করিয়ে দিও। তাহলে আ পেনি ফর দ্য ওল্ড গাই অনেক সময় চারণের ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে, বাট মোস্টলি ইট ইজ অ্যাপ্লিকেবল টু গাই ফক্স। তাহলে গাই ফক্স আর মিস্টার কার্সের রেফারেন্সটা কেন দেওয়া হচ্ছে এপিগ্রাফে? এই জন্যই যে দো দে ডিড ইভিল অর ভিশিয়াস বাট অ্যাটলিস্ট দে ডিড সামথিং। তাদের পরিকল্পনা যদিও ব্যর্থ হচ্ছে, যদিও তারা মানুষের অকল্যাণ করছে, কিন্তু তা সত্ত্বেও তারা কিছু তো করছে, অ্যাটলিস্ট ইভিল বাট দে ডিড হ্যাভ অ্যান ইন্টেনশন। এই হলোম্যানদের তো এতটাই অবস্থা খারাপ যে তাদের কোনো ইন্টেনশনই নেই, whether good or whether evil, they lack any intention. Okay, তাহলে we are the hollow men, we are the stuffed man. This is the part 1, okay, of hollow men. কি বলা হচ্ছে? আমরা হচ্ছি hollow men, আমরা হচ্ছি stuffed man. Now এই stuffed man বলতে কি বোঝানো হচ্ছে? The scarecrow like figure. যেরকম দেখবে মাঠে ঘাটে কি করা হয়, স্কেয়ার ক্রো রাখা হয় যাতে ওই পাখিরা এসে বনের ফসলগুলো না নষ্ট করতে পারে, ক্ষেতের ফসল। তো স্টাফড ম্যান অ্যাকচুয়ালি ক্রিয়েটস অ্যান ইমেজ অফ আ এফিজি, একটা কুশপুত্তলিকার ইমেজ বা একটা স্কেয়ার ক্রো, একটা কাকতারুয়ার ইমেজ তৈরি করে। তাহলে বলা হচ্ছে আমরা হচ্ছি হলোম্যান, আমরাই হচ্ছি স্টাফড ম্যান। ওকে, মানে আমরা স্টাফে ভর্তি, ভুসিতে ভর্তি। তার মানে বলা হচ্ছে দিস হলোম্যান, কারা হলোম্যান? দোজ হু আর ফিল্ড উইথ স্টাফ। মানে হলোম্যান বলতে বোঝাচ্ছে দ্য people of the modern civilization, the modern western civilization who are filled with stuff. Stuff মানে কি? মানে যেটাকে বলা যেতে পারে ইউজলেস থিংস, যারা অন্তঃসার শূন্য, যাদের মধ্যে কোনো সারবত্তা নেই, এদের কোনো প্রিন্সিপাল নেই, কোনো আদর্শবোধ নেই, কোনো মূল্যবোধ নেই, কোনো ইন্টেলেকচুয়াল যে ইলুমিনেশন নেই, তাদের ইমোশনাল অ্যাপিল কিচ্ছু নেই। তাহলে এই স্টাফড ম্যান এখানে একটা অ্যালিউশন পাওয়া যায়। অ্যালিউশন হচ্ছে স্ট্রাভিন্সকির রাশিয়ান ব্যালেড রয়েছে, দ্যাট ইজ যে রাশিয়ান ব্যালেডটার নাম হচ্ছে পেট্রুস্কা। তো পেট্রুস্কাতে এলিয়ট ওয়াজ ভেরি মাচ ইমপ্রেসড। পেট্রুস্কাতে দেখানো হচ্ছে একটা পাপেট, পেট্রুস্কাকে একটা পাপেট, ঠিক আছে? যে পাপেট কি, সে ওই খানিকটা ওই কুশপুত্তলিকার মতো, পরে স্লাইডটা দেখায় বুঝতে পারবে। এটা হচ্ছে দ্য ইমেজ অফ দ্য হলোম্যান, স্টাফড ম্যান। মানে মুখ রয়েছে, আকৃতি রয়েছে, কিন্তু ভেতরটা অন্তঃসার শূন্য। ওকে, তাহলে দিস ইজ হাউ এলিয়ট হ্যাড অ্যাকচুয়ালি ইম্যাজিনড দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন অ্যান্ড দ্য পিপল অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন। মানে আকৃতি আছে, গঠন আছে, কিন্তু অন্তঃসার শূন্য, ভেতরে কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে পেট্রুস্কাও খানিকটা এরকম একটা ইমেজ, ওয়াজ লাইক আ পাপেট। এবং এলিয়ট তিনি স্ট্রাভিন্সকির পেট্রুস্কা ব্যালেডটা দেখে ভীষণ ইমপ্রেসড হয়েছিলেন। তার কারণ হচ্ছে পেট্রুস্কা ব্যালেডে যে স্টাইলাইজেশনটা ছিল, যে মানে যে শৈলীটা ছিল, হ্যাঁ, যে রিদমটা ছিল, দ্যাট ইমপ্রেসড টি.এস. এলিয়ট ভেরি মাচ। এবং সেখানকার যে মেকানিক্যাল রিদমিক মুভমেন্ট অফ পেট্রুস্কা, যেহেতু ওটা ব্যালেড, তাহলে ওই ব্যালেতে কি হচ্ছে, যেহেতু একটা রিদমিক্যাল মুভমেন্ট থাকে, তো সেই রিদমিক্যাল মুভমেন্টটা টি.এস. এলিয়ট কুড কানেক্ট ওকে উইথ দ্য হলোনেস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। যার জন্য টি.এস. এলিয়ট নিজে এই কবিতাতে পার্ট 1 মানে উই আর দ্য হলো ম্যান, এই পার্ট 1-এর 1 থেকে 12 নম্বর লাইনটাতে হি ইউজড হাফ রাইমস অর ব্রোকেন রাইমস ইন অর্ডার টু ইভোক দ্য সেন্স অফ ফিউটিলিটি। তাহলে মডার্ন যুগে, মডার্ন সিভিলাইজেশনে যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটাকে তিনি তুলে ধরছেন হাফ রাইম বা ব্রোকেন রাইমের মধ্যে দিয়ে। তাহলে হাফ রাইম মানে কি? দ্য হলো মেন আর হাফ হার্টেড. The hollow men are like the broken men. Okay, they are scattered. They are not the complete self, but rather the different pieces huddled together. Okay, তাহলে বলা হচ্ছে we are the staff men. তাহলে staff men এর অ্যালিউশনটা রয়েছে in Stravinsky's Russian ballet Petrushka. Leaning together, আমরা একে অপরের দিকে ঝুঁকে থাকি। মানে দিস হলো ম্যান, এরা এতটাই মেরুদণ্ডহীন, এরা নিজের ওপর ভর করে দাঁড়াতেও পারে না। দে হ্যাভ টু ডিপেন্ড অন দি আদার ইন অর্ডার টু স্ট্যান্ড। তার মানে কি? যেটা হচ্ছে যে নৈতিক আদর্শবোধের অভাব। তাহলে লিনিং টুগেদার, ঝুঁকে থাকাটা ইন্ডিকেট করছে কি? দ্যাট ইজ ল্যাক অফ দেয়ার ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, দেয়ার ওন প্রিন্সিপাল, দেয়ার ইডিওলজি। তার মানে অন্য কেউ যা করছে এরাও তাই করে থাকে।
হেড পিস ফিল্ড উইথ স্ট্র, দেখো হেড হেড না বলে বলা হচ্ছে কি হেড পিস, তার মানে দে ল্যাক দ্য ইন্টেলিজেন্স। তাহলে স্টাফড ম্যান, এদের শরীরটা সারবত্তাহীন, তারা ঝুঁকে থাকে, এরা নিজেদের মানে মেরুদণ্ডহীন, এরা সোজাভাবে দাঁড়াতে পারে না, তার মানে কি দে ল্যাক দ্য প্রিন্সিপালস অফ লাইফ, দে ল্যাক এনি ইডিওলজি। আবার হেড পিস ফিল্ড উইথ স্ট্র, তার মানে আমরা ভাবি মেরুদণ্ডহীন মানে হয়তো তারা they are very much intellectual, okay, they are very much practical, die-hearted intellectual or logical, সেটাও না। হেড পিস ফিল্ড উইথ স্ট্র, না আছে এদের বুদ্ধি, না আছে বোধ, না আছে মেরুদণ্ড। আবার আল্লাস, মানে আল্লাস, এখানে we can see a sense of exclamation of grief, তাহলে আল্লাস। Our dry voices when we whisper together are quiet and meaningless, বলছে আমাদের ভয়েসেসগুলো কি ড্রাই, তাহলে ড্রাই মানে কি শুকিয়ে গেছে, ইট ইজ ড্রাইড, ওকে। সেই কণ্ঠে তার মানে কি এদের কোনো আবেগ নেই, অনুভূতি নেই। উই উইসপার টুগেদার, আমরা যখন একে অপরের সাথে ফিসফিস করে কথা বলি, তার মানে কি দেয়ার ভয়েসেস ইভেন ডু নট হ্যাভ দ্যাট ক্ল্যারিটি, দ্যাট বোল্ডনেস। এই যে ধরো আমরা যখন কোনো কথা বলছি, আমাদের কথা বলার মধ্যে কি একটা বোল্ডনেস থাকে। কেন বোল্ডনেস থাকে? আমরা আমাদের মতামতগুলো ব্যক্ত করি। দেখবি ফিসফিস করে কখন কথা বলি, যখন আমরা ভয় পাই কোনো কথাটাকে সামনে বলতে, তখন মনে মনে বিড়বিড় করে বলি না। মানে ক্লাসে ধরো প্রশ্ন জিজ্ঞেস করা হলে অনেক সময় বাচ্চারা বিড়বিড় করতে থাকে, when they are not sure about the answer, তাহলে হলম্যান they are whispering, তার মানে কি they are not sure what they are saying, ওরা যে কি বলে ওরা সেটা নিয়েও নিশ্চিত নয়। তাহলে ওদের এই কথাগুলোকে কি বলা হচ্ছে? আর কোয়াইট অ্যান্ড মিনিংলেস, এতটাই শান্ত যে সেগুলো শোনাও যায় না, এবং অর্থহীন কথা। তাহলে এদের আকৃতিটা হচ্ছে সারবত্তাহীন, এদের মেরুদণ্ডহীন, এরা মানে সোজাভাবে দাঁড়াতেও পারে না, একে অপরের ওপর ভর করে দাঁড়িয়ে থাকে। এবং বলা হচ্ছে কি হেড পিস ফিল্ড উইথ স্ট্র, অর্থাৎ দে ল্যাক ইন্টেলিজেন্স, they even lack emotion in their voices, they even cannot produce meaningful words। তাহলে মিনিংফুল ওয়ার্ডস বলার জন্য, অর্থপূর্ণ কথা বলার জন্য কি দরকার? উপলব্ধি দরকার, অনুভূতি দরকার, বুদ্ধি দরকার, বোধ দরকার। সো দে ল্যাক অল দিস অ্যাসপেক্টস অফ হিউম্যান বিং। তাহলে মানুষ, মান এবং হুঁশ, এই দুটোর কোনোটাই কিন্তু এদের মধ্যে নেই। And as wind, তাহলে বলে হচ্ছে এদের কথাগুলো কিরকম? as wind in dry grass, একদম শুকিয়ে যাওয়া ঘাসে হাওয়া বয়ে গেলে যেরকম হয়, তাই মানে কি হয়? দেখো হাওয়া বইলে আমরা জানি কি, যে কোনো ঘাস বা যে কোনো গাছ, ঠিক আছে, হাওয়া জল এই দুটো পেলে কি হয়? বেড়ে ওঠে, ওকে, ইট বিকামস প্রোডাক্টিভ। কিন্তু এদেরকে বলা হচ্ছে কি ড্রাই গ্রাস, মানে এদের উপর তুমি যতই হাওয়া দাও, যতই জল দাও, দে আর আনপ্রোডাক্টিভ, দে ক্যানট প্রডিউস এনিথিং মিনিংফুল, বিকজ দে ডু নট নো ইভেন দ্য মিনিং অফ মিনিং ইটসেলফ। এরা অর্থের অর্থটাই বোঝে না, এরা এতটাই অর্থহীন। অর র্যাটস ফিড ওভার ব্রোকেন গ্লাস, আর না হলে এদের কথাগুলো খানিকটা কিরকম, সে ইঁদুরের পা ভাঙা গ্লাস, ভাঙা কাঁচের ওপরে ইঁদুরের পা পড়লে যেরকম হয়, মানে ইঁদুরের পা আমরা জানি কি শব্দহীন, ঠিক আছে। র্যাট ইজ ভেরি স্টিলদি, ঠিক আছে, লুকিয়ে লুকিয়ে সমস্ত মুভমেন্টগুলো করে। তাহলে বলা হচ্ছে ইঁদুরের পা ভাঙা গ্লাসের ওপর পড়লে যেমন হয়, তার মানে the hollow men are compared with dry grass, they are compared with that of rat's feet। তাহলে দেখো পুরো একটা র্যাটও কিন্তু তাদেরকে বলছে না, বলছে র্যাটস ফিট, মানে ইঁদুরেরও পা। তাহলে which gives a fragmented identity of the hollow man, মানে পুরো ইঁদুর বলার মতো আর কি তাদের যোগ্যতা নেই, ইঁদুরেরও পা। এতটা তারা স্টিলদি, এতটা ইনসিগনিফিকেন্ট, ওকে, এতটা নয়েজলেস, দে ক্যানট বি হার্ড, দে ক্যানট বি ফেল্ট, দে ক্যানট বি আন্ডারস্টুড, ওকে, বিকজ দে ক্যানট ফিল, দে ক্যানট আন্ডারস্ট্যান্ড, ওকে, দে ক্যানট টক এনিথিং মিনিংফুল। যেহেতু এরা নিজেরা কিছু বোঝে না, এরা কিছু উপলব্ধি করতে পারে না, এরা কিছু বলতে পারে না, যার জন্য এদেরকেও বোঝা যায় না, এদেরকেও উপলব্ধি করা যায় না, এদের কোনো কথার মধ্যে কোনো অর্থ পাওয়া যায় না। তো দে আর কমপ্লিটলি মিনিংলেস,
সো হলো ম্যান ইভোকস অ্যান ইমেজ অফ ফিউটিলিটি, একটা ব্যর্থতা, ব্যর্থ চিত্র পাওয়া যাচ্ছে। যেরকম কি একটা স্কেয়ার ক্রো, তারা যেমন কথা বলে না, দে আর ড্রাই, okay, they cannot say anything. So hollow man's existence is equivalent to that of the scarecrow, যার জন্য ওদেরকে বলা হচ্ছে stuffed man. They are almost like the puppet of the time. সময় তাদেরকে যে ডাইরেকশনে নিয়ে যাচ্ছে তারা যাচ্ছে। They cannot question anything, they cannot produce anything meaningful. In our dry cellar, বলছে আমাদের যে শুষ্ক সেলার, সেলার মানে কি? দ্য প্লেস ওয়্যার দে লিভ। ওকে, তাহলে সেলার কথাটার মধ্যে একটা অ্যালিউশন রয়েছে। সেলার অ্যালিউডস টু গাই ফক্স অ্যান্ড দ্য গান পাউডার প্লট, যেখানে কনস্পিরেটার্সটা কি করেছিল, তারা একটা সেলার ভাড়া করে সেইখানে গান পাউডার লোড করেছিল। কিন্তু দেখো এই সেলার কথাটার মধ্যেও এখানে দুরকমের মিনিং রয়েছে, যে গান পাউডার প্লটে অন্তত ষড়যন্ত্রকারীদের জীবনেও একটা উদ্দেশ্য ছিল, খারাপ হলেও। বাট hollow man sailors are purposeless, তাদের কোনো উদ্দেশ্যই নেই। ইভেন hollow men are also impotent to execute any evil task, মানে খারাপ কাজ করার মতো পোটেন্সিটাও তাদের নেই hollow menদের। ওকে, দে আর টোটালি ইনসিপিড, দে আর টোটালি ইনভ্যালিড। তাহলে এই ছবিটা বারবার করে দেখাচ্ছি, দিস ইজ হাউ এলিয়ট ইম্যাজিনস দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এলিয়টের দৃষ্টিকোণে এই যে ছবিটা দেখছো, এটাই হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের মানুষের অবস্থা। হলো ম্যান, হলো শাম, হলো অ্যাট দ্য কোর। ঠিক আছে, মুখ হয় চুপ করে হাসছে, না হলে হাঁ করছে, কিন্তু অন্তঃশ্বাস শূন্য। They do not know what to react, how to react, what to say, how to feel, how to understand anything. পরের লাইন, shape without form, shade without color, paralyzed force, gesture without motion. তাহলে দেখা যাচ্ছে কি বলছে, shape without form, তাদের একটা আকৃতি রয়েছে কিন্তু কোনো গঠন নেই। যেমন এই ছবিটা দেখো, একটা আকৃতি রয়েছে মানুষের মতো, কিন্তু গঠন আছে ঠিকঠাক? হাত পাগুলো ঠিকঠাক, মুখ ঠিকঠাক, চোখ নাক ঠিকঠাক? না, গঠন নেই। শেড উইদাউট কালার, ছায়া রয়েছে কিন্তু কালার নেই, রং নেই। প্যারালাইজড ফোর্স, তারা কি কোনো কাজ করতে পারছে না? দে আর প্যারালাইজড। জেস্টার উইদাউট মোশন, তাদের জেস্টার রয়েছে, একজন স্মাইল জেস্টার দিচ্ছে, একজন অবাক হওয়ার জেস্টার দিচ্ছে, কিন্তু মোশন নেই, গতি নেই। চোখের মধ্যে আবেগ দেখতে পাচ্ছ? নেই। তাহলে এটাই হচ্ছে একটা অন্তঃশ্বাস শূন্যতা মডার্ন ম্যানের। তাহলে দিস লাইন অ্যালিউডস, মানে এই যে শেপ উইদাউট ফর্ম, শেড উইদাউট কালার, প্যারালাইজড ফোর্স, জেস্টার উইদাউট মোশন, দিস লাইন অ্যালিউডস টু দান্তেজ ইনফার্নো 3। দান্তের ইনফার্নো 3-তে, এই ইনফার্নো 3 বইটাতে আমরা দেখতে পাই কি, সেখানে দান্তে অ্যাকচুয়ালি ডিসক্রাইব দ্য সোল অফ সার্টেন বিংস, মানে কয়েকটা সোলের কথা বলছে। সেই সোলগুলো কীরকম বলা হচ্ছে, দ্য সোলস হু লিভ উইদাউট ব্লেম অর প্রেজ। এমন কিছু সোল রয়েছে ইনফার্নোতে যাদেরকে না প্রশংসা করা যায়, না তাদের দোষ দেওয়া যায়। কারা এই সোলগুলো? এই সোলগুলো হচ্ছে আর অফ দোজ এঞ্জেলস, সেই সমস্ত এঞ্জেলসদের যারা না গডকে সাপোর্ট করেছিল, না সেটানকে সাপোর্ট করেছিল। দোজ মানে এঞ্জেলস, এখানে ওই সোলগুলোর কথা বলা হচ্ছে, ওই এঞ্জেলসগুলোর কথা বলা হচ্ছে, হু নিদার সাপোর্টেড গড নর সাপোর্টেড সেটান, হু ওয়ার নিদার ফেথফুল টু গড নর দে ওয়ার রেবেলিয়াস অ্যাজ দ্যাট অফ সেটান। ওকে, হু ডিড নিদার গুড নর ব্যাড, এরা কোনো কিছুই করতে পারেনি, এটা কোনো ডিসিশনই নিতে পারেনি, যার জন্য all the souls of the angels, of those angels, they were rejected by both heaven and hell. হেভেনও তাদের নিতে চায়নি যেহেতু এরা পুরোপুরি ফেথফুলও ছিল না, হেলও তাদের নিতে চায়নি যেহেতু এরা রেবেলিয়াসও ছিল না। ঠিক আছে, তাহলে দিস ওয়ার দ্য সোলস হু কমপ্লিটলি লস দেয়ার পারপাস। এরা না ভালো করতে পেরেছে, না মন্দ করতে পেরেছে। তাহলে হলো ম্যানকে কম্পেয়ার করা হচ্ছে উইথ দোজ লস সোলস হু নিদার ওয়াজ এবল টু ডু গুড অর ওয়াজ এবল টু ডু ইভিল, যারা না ভালো কর্ম করতে পেরেছে, না খারাপ করতে পেরেছে। দোজ হু ওয়ার নিদার ভার্চুয়াস নর ভিশিয়াস। তাহলে বলা হচ্ছে এদের, they did not have even the hope of death, and they are very much envious of every other lot.
এরা এদের আশেপাশে সব কিছুর প্রতি হিংসে করে। আবার মৃত্যুর মধ্যে দিয়েও যে এদের মুক্তি, সেই মুক্তিরও কোনো আশঙ্কা নেই। কেন? বিকজ বোথ হেভেন অ্যান্ড হেল রিজেক্টেড দেম। তার মানে কি, দিস পিপল হ্যাভ নো হোপ অফ স্যালভেশন। যে একটা স্যালভেশন, যে একটা মুক্তির আশা থাকে, এদের ক্ষেত্রে সেই আশাটুকুও নেই। ভার্জিল বলা হচ্ছে ইনফার্নোতে, ভার্জিল ইভেন দান্তেকে বলছে যে এদের সম্পর্কে কথা বলো না, দে আর সো ইউজলেস, এদের দিকে শুধু তাকাও এবং চলে যাও। মানে দেখে নাও যে এইরকম সোলও থাকতে পারে, দোজ হু আর কমপ্লিটলি ইউজলেস। ওকে, যাদের ভালো বা মন্দ কোনো একটা বাছার ক্ষমতাও পর্যন্ত ছিল না। তার মানে দ্য হলো ম্যান আর কম্পেয়ার্ড উইথ দোজ লস্ট সোলস হু কুড নট ডু গুড নর ইভেন ইভিল। Those who have crossed with direct eyes to death's other kingdom. আচ্ছা, এখানে তোমরা বেশ কয়েকটা টার্মস পাবে, ডেথস আদার কিংডম, ডেথস টুয়াইলাইট কিংডম, ডেথ স্ট্রিম কিংডম, আমি বুঝিয়ে দেবো সবগুলো। তাহলে বলা হচ্ছে দোজ হু হ্যাভ ক্রসড উইথ ডাইরেক্ট আইজ, বলছে যারা সেই সোজাসুজি চোখ রেখে পেরিয়ে যেতে পেরেছিল টু ডেথস আদার কিংডম। তাহলে কাদের কথা বলা হচ্ছে? দোজ বলতে বলা হচ্ছে ইদার দ্য ভার্চুয়াস সোল অর দ্য ভিশিয়াস সোল, যাদের সোলটা পিওর, ঠিক আছে, তারাও পেরিয়ে যেতে পেরেছে, মৃত্যুর পরের ওই দুনিয়াটাতে চলে যেতে পেরেছে। আবার যাদের সোলটা ভিশিয়াস, তারাও মৃত্যুর পরের একটা জগতে পৌঁছতে পেরেছে। তাহলে ডেথস আদার কিংডম বলতে বোঝানো হচ্ছে বোথ ইনফার্নো অর প্যারাডিসো, অ্যাজ পার দ্য ভার্চুয়াস অর দ্য ভিশিয়াস সোল। ঠিক আছে, মানে যার সোল ভার্চুয়াস হবে সে পৌঁছচ্ছে প্যারাডিসোতে, যার সোলটা ভিশিয়াস সে চলে যাচ্ছে ইনফার্নোতে। বাট অ্যাটলিস্ট তারা কি, সিন্স দেয়ার ইন্টেনশন ওয়াজ ক্লিয়ার, দে কুড রিচ সামওয়্যার। ডাইরেক্ট আইজ বলতে এখানে দুটো রেফারেন্স রয়েছে, ঠিক আছে। ডাইরেক্ট আইজ বলতে একটা রেফারেন্স রয়েছে চারণের। চারণকে, আচ্ছা, এখানে দোজ বলতে আমরা রেফারেন্সটা দিতেই পারি অফ কার্ডস বা গাই ফক্স। এরা খারাপ হলেও অন্তত এরা ডেথস আদার কিংডম উইচ ইজ ইনফার্নোতেও কিন্তু তারা যেতে পেরেছিল। তাদেরকে কে নিয়ে গেছিল? মানে অ্যাজ পার মাইথোলজি, যে ডেথস আদার কিংডম, ইনফার্নোতে যেতে গেলে একটা নদী পেরোতে হয়, সেই নদীটার নাম হচ্ছে অ্যাচেরন। ওকে, সেই অ্যাচেরন যেটাকে এলিয়ট এর পরে টিউমিড রিভার বলে অ্যাড্রেস করবে। তাহলে সেই এই দিস লাইফ থেকে আফটার লাইফে যেতে গেলে ওই জার্নিটা হয় কিসে? হেলের ক্ষেত্রে বা ইনফার্নোর ক্ষেত্রে থ্রু রিভার অ্যাচেরন রিভার পেরিয়ে যেতে হয়। যে অ্যাচেরন রিভারের যে ফেরিম্যান, সে ফেরিম্যানের নাম হচ্ছে চারণ। ওকে, চারণ হু ইজ আ ডেমন। এই ডেমন কি করে? ধরো যারা এই দিস লাইফ থেকে আফটার লাইফে যাচ্ছে, তারা এই লাইফের ডাঙাতে দাঁড়িয়ে থাকে ভয় পেয়ে। চ্যারেন কি করে? এসে তার বড় বড় চোখ, যে চোখ দিয়ে বলে আগুন, মানে কোলস, কয়লা জ্বলে ওঠে, এত তার চোখের তেজ। ওই চোখের তেজে কি হয়? এই সোলগুলোর মধ্যে একটা ট্রান্সফরমেশন আসে। কি ট্রান্সফরমেশন? এরা দে সেলফ স্ক্রুটিনাইজ দেমসেলফ, এরা এদের নিজেদের পাপগুলোকে কাউন্ট করতে পারে, এবং দেন দ্য ড্রেড, এদের এই যে ভয়, যে এরা ইনফার্নোতে যাবে, হেলে যাবে, এই ভয়টা তখন ডিজায়ারে পরিণত হয়। ঠিক আছে, ওই চারণের ওই যে আগুন যে চোখ দিয়ে নির্গত হয়, ওই অগ্নি নির্গত চোখের দিকে তাকিয়ে দে কুড সেলফ স্ক্রুটিনাইজ, এরা নিজেদের আত্মবিশ্লেষণ করে এবং তারা বুঝতে পারে যে হেলে গিয়ে ওই শাস্তি ভোগ করলে আমাদের মুক্তি হতে পারে। ঠিক আছে, অ্যান্ড দেয়ার ড্রেড ইজ ট্রান্সফর্মড ইনটু দেয়ার ডিজায়ার টু গো টু ইনফার্নো অর হেল। ওকে, মানে ইনফার্নোকে এখানে সিম্বলিক্যালি এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে প্রবাবলি অ্যাজ এ কাইন্ড অফ আ প্রোটো হেল বলা যেতে পারে। তাহলে তারা ইনফার্নোতে যেতে রাজি হয়ে যায়। ইভেন বলা হচ্ছে কার্ডস বা গাইফক্সের মতো মানুষ, এদের সোলটাকেও চারণ অন্তত নিয়ে গিয়ে ইনফার্নোতে পৌঁছে দিতে পারে। ঠিক আছে, তাহলে চারণের চোখের মধ্যে সেই দৃষ্টিটা রয়েছে, যে দৃষ্টিটাতে কি হয়? একটা ট্রান্সফরমেশন আসে, যে চোখের দিকে তাকালে মানুষ আত্মবিশ্লেষণ করে এবং যখন বোঝে যে সে খারাপ কাজ করেছে, তখন তার ওই ইনফার্নোতে যাওয়ার ভয়টা সেটা ট্রান্সফর্মড ইনটু ডিজায়ার। কেন? সে জানে ওই ইনফার্নোতে গিয়ে শাস্তি ভোগ করলে পরে দ্য সোল উইল বি ফার্টাইল আগেন, তাদের সোলটা আবার ফার্টাইল হয়ে যাবে এবং তাদের স্যালভেশনের একটা আশা বা আকাঙ্ক্ষা থাকবে।
আরেকটা ডাইরেক্ট আইজ বলতে আরেকটা রেফারেন্স রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ অফ বিয়েট্রিস। বিয়েট্রিস হচ্ছে দ্য বিলাভেড অফ দান্তে, ঠিক আছে? বিয়েট্রিস হচ্ছে দ্য বিলাভেড অফ দান্তে। দেখো আমি এখানে মোটামুটি এগুলো তোমাদের লিখে দিয়েছি, তোমাদের যদি একটু নোট ডাউন করা থাকে তোমরা ভিডিওটা পজ করে একটু নোট ডাউন করতে পারো, ঠিক আছে? আর যদি বলো তোমরা এগুলো রিটেনে অন্তত হলোমেনটা পেতে চাও, তাহলে আমি আমার ব্লগ স্পটে দিয়ে দেবো এগুলো, ঠিক আছে? তো আমাকে কমেন্ট সেকশনে জানাবে ইফ ইউ ওয়ান্ট অল দিস নোটস অ্যাজ এ স্টাডি ম্যান, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অ্যাকর্ডিংলি আমার ব্লগ স্পটে এগুলোর রাইটিং মেটেরিয়ালগুলো দিয়ে তোমাদের সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে বলা হচ্ছে কি, আরেকটা ডাইরেক্ট আই, আর একটা রেফারেন্স তো চারণ হলো, আরেকটা রেফারেন্স হচ্ছে কার? বিয়েট্রিস, দান্তের যে বিলাভেড বিয়েট্রিসের কথা বলা হচ্ছে। এই বিয়েট্রিসের রেফারেন্সটা দান্তের পার্গেটোরিওতে পাওয়া যাচ্ছে। তাহলে দান্তেরই লেখা হচ্ছে একটা ইনফার্নো, আরেকটা হচ্ছে কি পার্গেটোরিও। তাহলে পার্গেটোরিও আবার কোথায়? পার্গেটোরিও হচ্ছে যারা প্যারাডাইসে যাবে, মানে দ্য ভার্চুয়াস সোল, ঠিক আছে? সেই সোলগুলো যারা অপেক্ষাকৃত কম ভুল করেছে, এমনিতে ওভারঅল ভার্চুয়াস, তারা প্যারাডাইসে যাবে। তাহলে পার্গেটোরিও নামটা আসছে পার্গেশন থেকে। তাহলে প্যারাডাইসে যেতে গেলে কি সোলটাকে অত্যন্ত পিওর হতে হবে। তাহলে পার্গেটোরিও হচ্ছে ইজ এ প্লেস ফর ক্লিনজিং দ্য সোলস। এবং বলা হচ্ছে দান্তে ইম্যাজিন করছেন, বা দান্তে পার্গেটোরিওর বর্ণনা দিচ্ছেন এইভাবে যে তিনি পার্গেটোরিওতে যখন এসে পৌঁছচ্ছেন সেখানেও তোমাকে দুটো নদী ক্রস করতে হচ্ছে। একটা নদী হচ্ছে লেথ, আরেকটা হচ্ছে ইউনো। ওকে, লেথ রিভার তোমার মধ্যেকার যে পাপের স্মৃতিগুলোকে মুছিয়ে দেবে, আর ইউনো রিভার উইল রিস্টোর ইউর ভার্চুস, ঠিক আছে? তার মানে লেথ রিভারটা কি করবে? সেই নদীর জল খেলে যে পাপের মেমোরিগুলো সেগুলো মুছে যাবে, এবং ইউনো রিভার তোমার মধ্যেকার যে ভালো জিনিসগুলো ভার্চুগুলোকে রিস্টোর করবে। বাট এখানেও একটা ট্রান্সফরমেশন হবে, এখানেও একজন দাঁড়িয়ে থাকবে, এবং দান্তের ক্ষেত্রে সেখানে কে দাঁড়িয়ে রয়েছে? বিয়েট্রিস দাঁড়িয়ে রয়েছে। যেভাবে চারণের চোখের তেজে এই কার্স বা ফক্সের মতো সোলগুলো, ভিশিয়াস সোলগুলো ট্রান্সফরমেশন হচ্ছে, সেরকম বিয়েট্রিসের চোখের তেজে দান্তের মধ্যে ট্রান্সফর্ম হচ্ছে। দান্তে যে লেথ নদী এবং ইউনো নদীর ওপারে দাঁড়িয়ে রয়েছে, সে দান্তে ওপার থেকে দেখতে পাচ্ছে কি, মানে এই লাইফ থেকে আফটার লাইফে সে বিয়েট্রিসের চোখটা দেখতে পাচ্ছে, যে বিয়েট্রিসের চোখের দিকে তা তাকাতে লজ্জা করছে। কেননা বিয়েট্রিসের চোখের দিকে তাকিয়ে দান্তে কুড রিয়েলাইজ হিজ সিন অ্যান্ড হিজ ইনফিডেলিটি টু বিয়েট্রিস। দান্তের মনে হচ্ছে যে সে কি পাপ করেছিল, এবং সে বিয়েট্রিসের প্রতি ইনফিডেল হয়ে গেছিল, ডিসলয়াল হয়ে গেছিল, ঠিক আছে? দান্তে বিয়েট্রিসের দুঃখের কথা, বিয়েট্রিসের মৃত্যুর কথা বলে মহিলা মহলে হি ওয়ান্টেড টু গেট দ্য সিম্প্যাথি। সেই রিয়েলাইজেশনটা যখন দান্তের হচ্ছে, দান্তে খুব লজ্জা পেয়ে যাচ্ছে না, তিনি চোখটা ফেস করতে পারছেন না। কিন্তু বিয়েট্রিস কি করছে? দান্তের চোখ দুটো, মুখটা তুলে দিচ্ছে, তার চোখটা ফেস করাচ্ছে। সে বিয়েট্রিসের চোখের আলোয় দান্তে ফেন্ট হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। তারপর কি করা হচ্ছে? দান্তে ওয়াজ মেড টু ড্রিঙ্ক বোথ দ্য ওয়াটার অফ লেথ অ্যান্ড ইউনো। তাহলে দান্তে যেহেতু ওই চোখের দিকে তাকিয়ে কি হচ্ছে? সেলফ স্ক্রুটিনি হচ্ছে, সেলফ রিয়েলাইজেশন হচ্ছে যে আমি এই ভুলটা করেছিলাম, এবং তিনি যখন লজ্জিত হচ্ছেন, রিডেমশন হচ্ছে, তখন কি করা হচ্ছে? তার মধ্যে থেকে ওই পাপবোধের স্মৃতিটা মুছে ফেলা হচ্ছে উইথ দ্য ওয়াটার অফ লেথ, এবং তার মধ্যেকার যে ভার্চু, ভালো দিকটাকে আবার রিস্টোর করা হচ্ছে বাই মেকিং হিম ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ ইউনো। ওকে, এবং দান্তের সোল ওয়াজ আগেইন প্রিপেয়ার্ড টু গো টু প্যারাডাইস, ঠিক আছে? দান্তের সোলটাকে এইভাবে পার্গেটোরিওতে পার্গেশন করিয়ে দিয়ে, পিউরিফাই করিয়ে দিয়ে তার সোলটাকে প্যারাডাইসে তার জার্নির জন্য প্রস্তুত করা হচ্ছে। তাহলে এখানে ডাইরেক্ট আইস রেফার্স টু সেলফ স্ক্রুটিনি, যে চোখের দৃষ্টিগুলো আত্মবিশ্লেষণের ক্ষমতা দেয়। তাহলে ডাইরেক্ট আইস রেফার্স টু বোথ দ্য আইস অফ চারণ ইন দ্য কেস অফ ইনফার্নো অ্যান্ড বিট্রিস ইন দ্য কেস অফ পার্গেটোরিও, ঠিক আছে? কিন্তু বলা হচ্ছে তাহলে দোজ হু হ্যাভ ক্রসড উইথ ডাইরেক্ট আইস, তাহলে দোজ বলতে কাকে বোঝানো হচ্ছে? ওই কার্স বা গাই ফক্সের মতো ভিশিয়াস সোল, বা দান্তের মতো ভার্চুয়াস সোল, যারা অন্তত ডেথস আদার কিংডম। ডেথস আদার কিংডম বলতে কি বোঝানো হচ্ছে? বোথ ইনফার্নো অ্যান্ড প্যারাডিসো, যারা
vicious soul, they will go to inferno. Those who are virtuous soul, they will go to paradiso. ওকে, এবং দুটোর ক্ষেত্রে তাদের সেলফ রিয়ালাইজেশন বা স্ক্রুটিনি আসছে উইথ ডাইরেক্ট আইস রেসপেক্টিভ অফ চ্যারন ইন ইনফার্নো অ্যান্ড বিয়েট্রেস ইন পার্গিটোরিও। ওকে, বলছে রিমেম্বার আস, সেই সোলগুলো আমাদেরকে মনে করে, কি মনে করে, কি হিসেবে মনে রাখে? ইফ অ্যাট অল নট অ্যাজ লস্ট ভায়োলেন্ট সোলস, তারা আমাদেরকে এইভাবেই মনে রাখে যে আমরা সেই লস্ট ভায়োলেন্ট সোলস নই। ভায়োলেন্ট সোলস মানে কার্টস বা গাই ফক্স, ঠিক আছে, যে আমরা ওদের মতো ভায়োলেন্ট সোল নই, সেইভাবে ওরা আমাদের মনে রাখে না। আমাদের বলতে কাদের? হলোম্যানদের। এরা নিজেরাই নিজেদের স্তুতি গাইছে, ঠিক আছে, যে তার মানে ওই দোজ আইজ, মানে যেই সোলগুলো ভালো করুক বা খারাপ করুক, যারা ইনফার্নোতে যাক বা প্যারাডিসোতে যাক, তারা আমাদের দিকে তাকিয়ে চলে যায়, কিন্তু তারা আমাদেরকে মনে রাখে না অ্যাজ ভায়োলেন্ট সোলস। তারা আমাদেরকে কিভাবে মনে রাখে? অ্যাজ হলোম্যান দ্য স্টাফড ম্যান, মানে ওই হলোম্যান হিসেবে, ওই স্টাফড ম্যান হিসেবে। যেরকম করে ভার্জিল দান্তেকে বলেছিল যে ওই সমস্ত সোলগুলোর দিকে তাকিও না, ওই লস সোলগুলো, যারা না ভালো করতে পেরেছে না খারাপ করতে পেরেছে, কিছুই করতে পারেনি, সেরকমভাবে এই গাই ফক্স, দান্তে বা কার্সের সোলগুলো হলোম্যানদের দিকে তাকিয়ে তাদের সম্পর্কে কথা বলে না, দে সিম্পলি মুভ। তারা রিগার্ড করে হলোম্যানদেরকে কি হিসেবে? অ্যাজ দোজ লস সোল হু নিদার কুড ডু নর কুড, মানে নিদার কুড ডু গুড নর কুড ডু ইভিল। ওকে, দেখো এখানে আমরা মোটামুটি চারণের একটা ইমেজ পাচ্ছি। দিস ইজ চারণ, এইগুলো হচ্ছে কি? দ্য সোলস, দ্য ভিশিয়াস সোল, দ্য ভায়োলেন্ট ভিশিয়াস সোল। আর এই রিভারটাকে আমরা মোটামুটি কম্পেয়ার করতে পারি অ্যাজ অ্যাচরণ। তাহলে চারণ হচ্ছে ফেরিম্যান, সে এমন দৃষ্টিতে তাকাচ্ছে, দেখো এরা ভয় পেয়ে আছে, কিন্তু দ্যাট ফিয়ার উইল ট্রান্সফর্ম, দ্যাট ড্রেড উইল ট্রান্সফর্ম টু ইন্টু ডিজায়ার। এবং এই নদীর ওপারেই রয়েছে কি? ইনফার্নো। ওকে, বেশ, তাহলে ইন ডেথ ড্রিম কিংডম দেখো বলা হচ্ছে আইজ আই ডেয়ার নট মিট ইন ড্রিমস, যে চোখগুলো আমি স্বপ্নেও, যে চোখগুলো ফেস করার আমার সাহস নেই। কোন চোখগুলোর কথা বলা হচ্ছে? দ্য আইজ অফ বোথ বিট্রেস অ্যান্ড চারণ। যে বিট্রেস বা চারণের চোখগুলোকে এরা ইভেন স্বপ্নেও ইম্যাজিন করতে পারে না, স্বপ্নেও এরা ভয় পায়। Because in Death's dream kingdom, in Death's dream kingdom বলতে বোঝানো হচ্ছে the hollow man's death in life existence of spiritual inertia. তাহলে hollow man কোথায় বাস করে? তাদের এক্সিস্টেন্সটাকে কম্পেয়ার করা হচ্ছে অ্যাজ এ লিম্বো। ওকে, লিম্বো মানে অ্যাজ এ প্যারালাইজড এক্সিস্টেন্স অফ স্পিরিচুয়াল ইনার্শিয়া। তাদের জীবনটাই হচ্ছে একটা মৃত্যুসম। মৃত্যু মানে কি? অ্যান অ্যাবসলিউট ইনঅ্যাক্টিভিটি, নো মোশন। তাহলে এদের জীবনটাই কি? মৃত্যুর মতো জীবন। দেয়ার এক্সিস্টেন্স ইজ ডেথ ইন লাইফ, মানে জীবনটাই যেন তাদের কাছে একটা মৃত্যু। তাহলে এই মৃত্যুময় জীবনে তারা কখনোই সাহস করতে পারে না টু ফেস দ্য আইজ অফ চারণ অর বিট্রেস। তাহলে ওই আইজটা কিসের সিম্বল? সিম্বল অফ সেলফ স্ক্রুটিনি, আত্মবিশ্লেষণের সিম্বল। তাহলে এই মৃত্যুময় জীবন তাদের, যেটা, যে জীবনটা মৃত্যু সমতুল্য জীবন, মৃত্যু সমতুল্য জীবনে দাঁড়িয়ে থেকে এদের সেই সৎসাহসটুকুও নেই যে এরা নিজেদের একটা সেলফ স্ক্রুটিনি করবে, একটা আত্মবিশ্লেষণ করবে। কেন নেই? এরা তো কিছুই করেনি, এরা কিসের বিশ্লেষণ করবে? তাই তো, দিস ডু নট অ্যাপিয়ার, দিস বলতে ওই চোখগুলো এখানে অ্যাপিয়ার করে না, মানে আমাদের এই হলো ল্যান্ডে, হলোম্যানের যে জগৎ, হলো ল্যান্ড, এখানে ওই চোখগুলোকে দেখতে পাওয়া যায় না। কোন চোখ? চারণ বা বিট্রেসের। There the eyes are like sunlight on a broken column. এখানে ওই চোখগুলো হয় সানলাইট অন ব্রোকেন কলম। খুব ভালো করে বুঝবে। দেখো, ব্রোকেন কলম মানে হচ্ছে একটা ব্রোকেন প্যাসেজ। সানলাইট, সানলাইট মানে আমরা জানি কি? হোপ, অপটিমিজম। সূর্যের আলো যেটা কি করে না মানুষের মধ্যে, উইচ ক্রিয়েটস জার্মিনেশন, প্রাণ সঞ্চার করে, এনার্জি সঞ্চার করে। তাহলে ওই আলোগুলো হলোম্যানদের ওপরে কি? একেবারে ফিউটাইল,
মানে সূর্যের আলো পর্যন্ত এই হলোম্যানদের জীবনে প্রাণ সঞ্চার করতে পারবে না, তাহলে ওই চোখগুলোকে তুলনা করা হচ্ছে উইথ সানলাইট। The eyes of Beatrice or Charon are compared with the sunlight, এবং বলা হচ্ছে যে বিট্রিস বা চ্যারনের চোখের দৃষ্টিটা এই হলোম্যানদের ওপরে এতটাই ব্যর্থ হবে যতটা কি সানলাইট অন এ ব্রোকেন কলম, মানে ভাঙা প্যাসেজে সেখানে সূর্যের আলো পড়েই বা কি হবে, সেটা কোনো ইউজ নেই, তাই তো? সেরকমভাবে চারণ বা বিট্রিসের চোখের আলো এই হলোম্যানদের উপর পড়লেও কোনো লাভ হবে না, ইট উইল বি ফিউটাইল। কেন? তাদের আত্মবিশ্লেষণ করে তারা কি পাবে? দে ডিড নট ডু এনিথিং, দেন হোয়াট উড দে ইভ্যালুয়েট? তাহলে তারা ইভ্যালুয়েশনটা কিসের করবে? তারা তো কিছুই কাজ করেনি। ওকে, আচ্ছা, এই সানলাইট অন এ ব্রোকেন কলম, দিস ইজ অ্যান অ্যালিউশন অফ মানে অ্যালিউশন টু এলিয়টস এসে অন মার্স্টন। এলিয়ট তিনি মার্স্টনকে নিয়ে, মার্স্টন নামটা তোমরা হয়তো পড়ে থাকবে ডেকাডেন্স অফ ড্রামাতে, ঠিক আছে? মার্স্টন, চ্যাপম্যান, এই সমস্ত নাম, ওয়েবস্টার, তোমরা হয়তো পড়েছো ডেকাডেন্স অফ ড্রামাতে। তাহলে মার্স্টনকে নিয়ে এলিয়টের একটা এসে রয়েছে, এসে অন মার্স্টন, সেইখান থেকে নেওয়া হচ্ছে সানলাইট অন আ ব্রোকেন কলম। যে মার্স্টনের এসেতে এলিয়ট টকস অ্যাবাউট দ্য ডিট্যাচমেন্ট অ্যান্ড ড্রাউজিং ইন সানলাইট, ঠিক আছে? যে একটা ডিট্যাচমেন্টের কথা বলছে এবং বলা হচ্ছে সূর্যের আলোতেও মানুষ ড্রাউজড হয়ে যাচ্ছে, তার মানে আ স্টেট অফ ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড ইনার্শিয়া। তাহলে বলা হচ্ছে ইভেন দ্য আইজ অফ বিট্রিস অ্যান্ড চারণ আর ফ্রুটলেস টু দিস হলোম্যান বিকজ দে ল্যাক দ্য সেলফ স্ক্রুটিনি উইচ ইজ দ্য প্রি-রিকুইজিট অফ স্পিরিচুয়াল স্যালভেশন। তাহলে এদের জগৎটা কি? দেয়ার ইজ এ ট্রি সুইঙ্গিং অ্যান্ড ভয়েসেস আর ইন দ্য উইন্ড সিঙ্গিং। বলছে এখানে গাছগুলো দুলে যায়। তাহলে গাছটা কি? ইজ অ্যান অবজেক্টিভ কোর রিলেটিভ। একটু বুঝিয়ে দিই কাকে বলে অবজেক্টিভ কোর রিলেটিভ। এই টার্মটাও কিন্তু টি.এস. এলিয়ট ব্যবহার করছেন। তিনি বলছেন ধরো একজন পোয়েট বা রাইটার, তিনি তার পাঠকের মধ্যে যে অনুভূতিটা সঞ্চার করতে চাইছেন তার জন্য when the poet and writer uses images, similes, metaphors, ঠিক আছে, in order to create the same feel even in the reader's mind, সেই মানে যেটার সাহায্যে তিনি ওই ফিলটা তৈরি করছেন সেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ। একদম আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? ধরো ট্রেনে বাসে আমরা যাতায়াত করি, একজন বিক্রেতা তিনি ধরো কয়েকটা লেবু বিক্রি করছেন, বলছেন কি খুব মিষ্টি লেবু নিয়ে যান। তাহলে তিনি হচ্ছেন ধরো পোয়েট বা রাইটার, আর আমরা হচ্ছে কি সেই পাঠক। এবার আমি বুঝতে পারছি না লেবুটা কতটা মিষ্টি। যে ধরো ওই ভদ্রলোক বললেন যে নিয়ে যান দিদি, লেবুটা একেবারে মধুর মতো মিষ্টি, ঠিক আছে? তার মানে তিনি ধরো পোয়েট বা রাইটার, তিনি জানেন তার প্রোডাক্টটা মধুর মতো মিষ্টি, ঠিক আছে? তো ওই যে মিষ্টত্বের সেন্সটা তিনি আমার মতো ক্রেতা বা পাঠককে কি করে বোঝাচ্ছেন? ওই মধুর সাথে তুলনা করে। তাহলে এই মধুটা হয়ে যাচ্ছে অবজেক্টিভ কোর রিলেটিভ। ওকে, তাহলে এই ট্রি ইজ সুইঙ্গিং, ট্রিটা কি সুইঙ্গিং, দুলছে। তাহলে দ্য ট্রি ইজ অবজেক্টিভ কোরিলেটিভ অফ দ্য হলোম্যান। যেহেতু এরা নিজের পায়ে সোজাভাবে দাঁড়াতে পারে না, এরাও সে গাছের মতো দুলতে থাকে। অ্যান্ড ভয়েসেস আর ইন দ্য উইন্ড সিঙ্গিং, তাদের কণ্ঠস্বরগুলো মিলে যায় ওই হাওয়ার শোঁ শোঁ শব্দে। একটু আগেই তো বললাম তাই না ভিডিওতে, যে এদের কণ্ঠস্বরে কি, দে ডু নট হ্যাভ দ্য ডেপথ ইন দেয়ার ভয়েস, ঠিক আছে? দে ডু মার্মার, দে ডু হুইসপার, দে ডু নট প্রডিউস এনিথিং মিনিংফুল। more distant and more solemn than a fading star, তাদের কণ্ঠস্বরটা কি এতটাই দূর, এতটাই মনে হয় যেন দূর থেকে শুনছি, এতটাই গম্ভীর, ঠিক আছে? ঠিক যেন ফেডিং স্টার। ফেডিং স্টার কি? সকালবেলা হলে দেখবে তারাগুলো যেমন আর দেখা যায় না, ইনভিজিবল হয়ে যায়, এদের কণ্ঠস্বরটাও তাই। সো অ্যাজ দেয়ার এক্সিস্টেন্স। তাহলে দিস 5 লাইন্স, দেয়ার ইজ এ ট্রি সুইঙ্গিং থেকে ফেডিং স্টার, দিস ইমপ্লিকেটস, ঠিক আছে, মানে দিস ইমপ্লাইজ দ্য হলোম্যানস আইডেন্টিটি, ওকে, অফ ইনসিগনিফিকেন্স, যে এদের অস্তিত্বটা এতটাই ইনসিগনিফিকেন্ট যে দে আর লাইক দ্য ট্রি সুইঙ্গিং, এবং এদের কণ্ঠস্বর শোনাই যায় না। তাহলে এখানে তুলনা করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে, জাক্সটাপোজ করা হচ্ছে টু দ্যাট অফ মিস্তাকার্স অর দান্তে, দোজ হু ডিড হ্যাভ আ ভিজিবল প্রেজেন্স, ও দোজ হু ডিড হ্যাভ আ ভয়েস আনলাইক দিস হলোম্যান।
ওকে, লেট মি বি নো নিয়ারার ইন ডেথস ড্রিম কিংডম। বলছে এই ডেথস ড্রিম কিংডম, অর্থাৎ ডেথস ড্রিম কিংডম মানে এরা নিজেদের জীবনটাকে জীবনও পর্যন্ত বলতে পারছে না, এরা নিজেদের জীবনটাকে বলছে কি ডেথস ড্রিম কিংডম, মানে মৃত্যু সমতুল্য এই যে অবস্থা তাদের। বিকজ জীবনটা বলতে গেলে তো জীবনে তো কিছু অনুভূতি থাকে, কিছু সেন্স থাকে, কিছু বোধ থাকে, এদের তো কোনোটাই নেই। কাজে এরা জীবনটাকে জীবন বলে বলবে কি করে, তাই তো? তাহলে জীবন না বলে, ইন দিস লাইফ না বলে তারা বলছে কি ডেথস ড্রিম কিংডম। ওকে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পেরিফ্রেসিস, ডেথস ড্রিম কিংডম। বলছে লেট মি বি নো নিয়ারার ইন ডেথস ড্রিম কিংডম। এই যে জীবন, এই জীবনে আমি ওই কাছে যেতে চাই না। কার কাছে যেতে চাই না? দে ডু নট ওয়ান্ট টু ফেস দ্য আইজ অফ চারণ অর বিট্রেস, ঠিক আছে? তাদের কাছে যেতে চায় না। লেট মি অলসো ওয়্যার, এইবার লেট মি অলসো ওয়্যার মানে দ্য হলো ম্যান দে ওয়ান্ট টু অ্যাডপ্ট ডিফারেন্ট ডিসগাইসেস। এরা ছদ্মবেশ নিয়ে লুকিয়ে থাকতে চায় যাতে চারণ বা বিট্রেসের চোখটাকে এদেরকে ফেস করতে না হয়। তাহলে কি ডিসগাইসেস নিচ্ছে তারা? Such deliberate disguises, কি rat's coat, crow skin, crosssteads in a field. rat's coat, ঠিক আছে, ক্রো স্কিন তার মানে ইঁদুরের চামড়া, কাকের চামড়া, কখনো কখনো ক্রস স্টেভস মানে সেই স্কেয়ার ক্রোয়ের ডিসগাইজ। তার মানে অল দিস আর দ্য ডিহিউম্যানাইজড ফর্ম। ওকে, তার মানে তারা ডিহিউম্যানাইজড ফর্ম সেটাকে ইন্ডিকেট করছে দ্যাট দিস হলো ম্যান ল্যাক আ ফর্ম। তো দে ওয়ান্ট টু টেক দ্য ডিসগাইজ অফ র্যাটস কোট, ক্রো স্কিন, ক্রস স্টেভস, এই ডিসগাইজগুলো নিয়ে তারা লুকিয়ে থাকতে চায়। ইন এ ফিল্ড, একটা কোনো মাঠের মধ্যে, যেভাবে মাঠে দেখবে এগুলোকে দিয়ে কি করা হয়, ওই র্যাটস কোট, ক্রো স্কিন, ক্রস স্টেভস, এগুলোকে অ্যাকচুয়ালি মাঠে মানে নানা রকমভাবে দেখবে কাকতাড়ুয়াতে সাজানো হয় ওই পাখি তাড়িয়ে দেওয়ার জন্য। বলছে আমরা ওরকম সেজে চুপ করে দাঁড়িয়ে থাকবো। ইন এ ফিল্ড বিহেভিং অ্যাজ দ্য উইন্ড বিহেভস, যেভাবে হাওয়া বিহেভ করে, নো নিয়ারার, কাছে যায় না, ঠিক আছে? মানে হাওয়া যেরকম করে কি হয়, মানে বলতে চাইছে হাওয়াও ইভেন স্কেয়ারক্রোদের ভয় পায়, ঠিক আছে? সেরকম আমরাও এমনভাবে থাকবো ওই মাঠে স্কেয়ারক্রোদের মতো যে আমাদের কাছেও কেউ আসবে না, ঠিক আছে? আমাদেরকেও যাতে ওই চারণ বা বিট্রিসের কাছে যেতে না হয়। নো নিয়ারার, নট দ্যাট ফাইনাল মিটিং ইন দ্য ডেথ টুয়াইলাইট কিংডম, যাতে আমাদের সেই ফাইনাল মিটিংটা ডেথ টুয়াইলাইট কিংডম। ডেথ টুয়াইলাইট কিংডম বলতে ক্লিয়ারলি এখানে বোঝানো হচ্ছে পার্গেটোরিও, ঠিক আছে? যেখানে দান্তেস ভার্চু ওয়াজ রিস্টোর্ড ফর হিজ জার্নি টু প্যারাডাইস। ওকে, পার্গেটোরিও, ডেথস, তাহলে ডেথ ড্রিম কিংডম আর ডেথ টুয়াইলাইট কিংডম একেবারে এই ডেথস আদার কিংডম এবং ডেথস টুয়াইলাইট কিংডম এই দুটো খুব কাছাকাছি। ডেথস আদার কিংডম বলতে যেমন ইনফার্নো, প্যারাডিসো দুটোকেই বোঝাচ্ছে, আর টুয়াইলাইট কিংডম বলতে বোঝাচ্ছে পার্গেটোরিওকে স্পেসিফিক্যালি, ঠিক আছে? কিন্তু দুটো স্থান মাহাত্ম্যই এক, দুটোতে যেতে গেলে কি দরকার? ইয়োর স্পিরিচুয়াল রিডেমশন ইজ রিকোয়ার্ড। ওকে, অ্যান্ড আমাদের হলোম্যানস ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট। তাহলে বলছে আমরা ওই একেবারেই কাছে যেতে চাই না টু ফেস দ্য আইস অফ বিট্রিস অর চারণ ইভেন ইন দ্য টুয়াইলাইট কিংডম। ওকে, তাহলে এখানে কি দেখানো হচ্ছে? দ্যাট হাউ দিস হলো মেন আর ড্রেডেড টু মিট দোজ আইজ অফ স্যালভেশন, ঠিক আছে? যে তারা ওই স্যালভেশনের চোখগুলোকে ফেস করতে চায় না। কেন কি? তাদের অসম্পূর্ণতাগুলো ধরা পড়ে যাবে, তাদের অকর্মণ্যহীনতাগুলো ধরা পড়ে যাবে। অ্যান্ড হিয়ার উই ক্যান সি আগেন আ জাক্সটাপোজিশন, একটা তুলনা পাচ্ছি, পার্থক্যটা প্রকট হয়ে উঠছে বিটুইন ডেথস আদার কিংডম অর ডেথস টুয়াইলাইট কিংডম, দ্যাট ইজ আ প্লেস অফ আ স্পিরিচুয়াল সালভেশন which comes with scrutiny, and hollow man states dream kingdom মানে hollow মানে death in life existence, মৃত্যু সমতুল্য জীবন, যে জীবনটা কি টোটালি ইনঅ্যাক্টিভ। ওকে, দেখো এই হচ্ছে আমাদের সেই হলো ম্যান। হ্যাঁ, সেজে গুজে ভাবতে বসে আছে, দেখেছো কেমন, অথচ সার সদ্বত্তাহীন। ওকে, দিস ইজ দ্য ডিসগাইজ অফ দ্য হলো ম্যান, সারবত্তাহীন, অন্তঃসার শূন্য, এবং ব্যাকগ্রাউন্ড উই প্রবাবলি কনজেকচার, এবং এই যে এত কালার শেড, ঠিক আছে, দিস আর সবকটাই দেখো মিক্স করে আছে, একটা পার্টিকুলার কোনো কালার নেই, একটা পার্টিকুলার কোনো শেড নেই,
কোনো পার্টিকুলার ফর্ম নেই, কোনো এক্সপ্রেশন সেভাবে নেই। ওকে, তার মানে হোয়াট উই ক্যান সি দিস হলোম্যান দে থিঙ্ক, এরা ভাবে, ঠিক আছে, কিন্তু এরা কাজ করতে পারে না। আবার এরা স্যালভেশনের কথা চিন্তা করে, আবার স্যালভেশনটা পেতেও ভয় পায়। ওকে, সো দিস ইজ দ্য প্লাইট অফ দ্য মডার্ন মেন অ্যান্ড দ্যাট অফ দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তারপর বলা হচ্ছে, দেখো, দিস ইজ দ্য ডেড ল্যান্ড, এটাই হচ্ছে সে মৃত্যু স্থান। দিস ইজ ক্যাকটাস ল্যান্ড, এটাই হচ্ছে সেই ক্যাকটাস ল্যান্ড। ক্যাকটাস ল্যান্ড কেন বলা হচ্ছে? ক্যাকটাস মানে কি? আনপ্রোডাক্টিভ। ওকে, তাহলে দিস ইজ দ্য ডেড ল্যান্ড, দিস ইজ ক্যাকটাস ল্যান্ড। তাহলে এখানে তুলনাটা করা হচ্ছে যে আমাদের এই জগৎটা ইজ ডিফারেন্ট ফ্রম ডেটস আদার কিংডম অ্যান্ড ডেটস টুয়াইলাইট কিংডম। আমাদের এই জগৎটা মৃত জগৎ, ক্যাকটাস ল্যান্ড, আনপ্রোডাক্টিভ ল্যান্ড। এখানে তুমি কোনো থট পাবে না। পেয়ে দেখাও তো দেখি একটা ভাবনা, তোমার কত ক্ষমতা। ওকে, here the stone images are raised, here they receive the supplication of a dead man's hand under the twinkle of a fading star. বলছে here the stone images are raised। আচ্ছা, স্টোন ইমেজেস জিনিসটা একটু বলে রাখি। আচ্ছা, ক্যাকটাস ল্যান্ডটা যেমন ইন্ডিকেট করছে হলোম্যান স্পিরিচুয়াল স্টেরিলিটি, ইনফার্টিলিটিকে। স্টোন ইমেজ অ্যালিউডস টু দ্য ফলস গড অফ ইসরায়েলটিস। ঠিক আছে, ইসরায়েলটিসদের যে একটা কোট অ্যান্ড কোট একটা ফলস গডের কনসেপ্ট রয়েছে, সেইটাকে এখানে বলা হচ্ছে স্টোন ইমেজেস। আচ্ছা, এইবার দ্য হ্যান্ডস, এই যে এখানে একটা পাচ্ছ, আর রেজড অ্যাজ দে রিসিভ দ্য সাপ্লিকেশন অফ এ ডেড ম্যানস হ্যান্ড। সাপ্লিকেশন অফ এ ডেড ম্যানস হ্যান্ডে এখানে একটা অ্যালিউশন রয়েছে। কিসের অ্যালিউশন? যে দান্তে তার পার্গেটোরিও 8-এ আলাপ হচ্ছে তার কতগুলো রিপেন্টেন্ট সোলের সাথে। রিপেন্টেন্ট সোল মানে যারা প্রায়শ্চিত্ত করছে, যে তারা পাপ করেছে। তো সেই সোলগুলো কিভাবে প্রায়শ্চিত্ত করছে? তারা দি রেজ বোথ দেয়ার পাম্পস, দু হাত তুলে তারা ঈশ্বরের প্রতি ভক্তি গীতি গাইছে, সো দ্যাট গড সাপ্লিকেশন, যাতে ঈশ্বর তাদেরকে করুণা ভিক্ষা করেন। ঠিক আছে, তার মানে এই যে রেজ দ্য হ্যান্ড ইন সাপ্লিকেশন অফ ডেড ম্যানস হ্যান্ড, ঠিক আছে, দ্য সাপ্লিকেশন অফ এ ডেড ম্যানস হ্যান্ড বলতে বোঝানো হচ্ছে অ্যালিউশন টু দান্তেস পার্গেটোরিও বুক 8। পার্গেটোরিও 8-এর যে ডেসক্রিপশন, সেখানে দান্তে এনকাউন্টার করছে কাদের সাথে? দোজ রিপেন্টেন্ট সোলস। ঠিক আছে, যারা নিজের দু হাতের তালু রেজ করে ভক্তি গীতি গাইছে, সো দ্যাট গড গিভ দেম দ্য সাপ্লিকেশন। সাপ্লিকেশন মানে হচ্ছে ভিক্ষা দান করা, যাতে ঈশ্বর তাদেরকে করুণা ভিক্ষা করতে পারে। এলিয়ট এখানে পার্গেটোরিওর এই এপিসোডটাকে প্যারোডি করছেন। ঠিক আছে, and he parodied by saying that the false god of Israelites, they are actually singing to get the supplication of the hollow man. তার মানে বলা হচ্ছে ইসরায়েলের যারা দেবী দেবতা, যাদেরকে ক্রিশ্চিয়ানসরা ওয়ার্ল্ডরা কি মনে করে? মনে করে ফলস গড। ওকে, দে আর দ্য ইনকার্নেশন অফ ডেভিল। যেরকম তোমরা প্যারাডাইস লস্ট বুক 1 যদি পড়ে থাকো, সেখানে দেখবে সে অ্যাস্টোরেথ, হ্যাঁ, ব্যালিওল, ওকে, মলোক, এই নামগুলো যেগুলো আমরা পেয়ে থাকি প্যারাডাইস লস্ট বুক 1-এ। তো এখানে ইসরায়েলকে ফলস গড কেন বলা হয়? কেন ক্রিশ্চিয়ানসরা মনে করেন দ্য গডস দ্যাট দ্য ইসরায়েলাইটস ওয়ার্শিপ, দোজ গডস আর অ্যাকচুয়ালি দ্য ইনকার্নেশন অফ ডেভিল ইন ডিফারেন্ট ফর্মস। ওকে, এবার বলা হচ্ছে একমাত্র ওই গডগুলো হলোম্যানদের স্তুতি করে। ঠিক আছে, যাতে হলোম্যানরা তাদের ওপর করুণা ভিক্ষা করে অন্তত সেই গডগুলোকে ওয়ার্শিপ করে। তাহলে এখানে পুরোপুরি রিভার্সাল একটা দেখতে পাচ্ছি, আমরা একটা প্যারোডি দেখতে পাচ্ছি। যেভাবে পার্গেটোরিওতে রিপেন্টেন্ট সোলস আর সিঙ্গিং ডিভাউটলি টু গেট গড সাপ্লিকেশন, এলিয়ট প্যারোডি করে বলছেন দ্য ইসরায়েলাইট ফলস গড আর সিঙ্গিং ফর দ্য হলোম্যান টু গেট দ্য হলোম্যান সাপ্লিকেশন। তারা যাতে হলোম্যানের করুণা ভিক্ষা পান, ঠিক আছে, এবং হলোম্যান যাতে তাদেরকে ওয়ার্শিপ করে, সেই জন্য ওই স্টোন ইমেজেস ইসরায়েলের ফলস গডটা, ইসরায়েলাইটস ফলস গড, দে আর ওয়ার্শিপিং দ্য হলোম্যান। তাহলে দিস ইভোকস অ্যান ওভারঅল মুড অফ হলোম্যান শো অফ অ্যান্ড স্পিরিচুয়াল ভ্যাকাম। তাহলে হলোম্যানদের যে স্পিরিচুয়াল ভ্যাকাম, সেইটা আরও ইন্টেন্সিফাই হয়ে যাচ্ছে এখানে। ফেডিং স্টার, এখানে দেখো আন্ডার দ্য টুইঙ্কল অফ এ ফেডিং স্টার,
মানে বলছে কিসের কখন করবে সেই সাপ্লিকেশনটা, টুইঙ্কল, যখন একটা ফেডিং স্টার টুইঙ্কল করবে, টুইঙ্কল অফ এ ফেডিং স্টার। ওকে, দিস স্টেটমেন্ট ইটসেলফ ইজ প্যারাডক্সিক্যাল। হাউ ডাজ আ ফেডিং স্টার উইল টুইঙ্কল, isn't it? তাহলে this indicate the paradoxical identity of the holoman. এইবার দেখবে এই হলোম্যানরা এবার স্যালভেশন চাইছে, কিন্তু স্যালভেশন পেতে গেলে যা করতে হবে সেইটা এরা করবে না। ওকে, তাহলে বলা হচ্ছে ফেডিং স্টার অ্যাকচুয়ালি ইজ আ প্যারোডি অফ শেলিস টু আ স্কাইলার্ক। তাহলে কেন তিনি এখানে শেলির স্কাইলারকে প্যারাডাইজ করছেন, প্যারোডি করছেন? টু ক্রিটিসাইজ হলোম্যানস ফলোইং আ রোম্যান্টিক প্যাশন বাট ল্যাকিং ইন অ্যাকশন। তাহলে হলোম্যানরা কি নিজের ভেতরে একটা রোম্যান্টিক প্যাশনকে এনকারেজ করে, কিন্তু তাদের মধ্যে অ্যাকশন, তারা ভাবে অনেক কিছু, এই আমি কারোর প্রতি আকৃষ্ট হব, কোনো একটা সম্পর্কে জড়াবো, কিন্তু সেই অ্যাকশন নেই। প্রুফওয়ার্কের কথা মনে পড়ে, তাই তো? সে প্রুফওয়ার্কও সে জানলার বাইরে দিয়ে সেও ভাবছে হি উড অলসো লাভ সামওয়ান, কিন্তু ওই অ্যাকশনটা নেই ওর মধ্যে। The hollow man also thinking of love, of spirituality, of salvation, but the required action is missing in them. তারপর বলছে দেখো, it is like this in Death's other kingdom. বলছে এরা মৃত্যুর পরে যদি ডেথস আদার কিংডমেও চলে যায় কোনো কারণে, কারণবশত, সেখানেও তারা মানে ওয়েকিং অ্যালোন, সেখানেও তারা একা জেগে থাকবে, মানে সেখানেও দে উইল বি লোনলি অ্যাট দ্য আওয়ার ওয়েন উই আর ট্রেম্বলিং উইথ টেন্ডারনেস। বলছে সেখানেও আমরা একা জেগে থাকবো এবং ট্রেম্বলিং উইথ টেন্ডারনেস। তাহলে ট্রেম্বল ইন্ডিকেটস আ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ভালনারেবিলিটিকে বোঝাচ্ছে, আর টেন্ডারনেস বোঝাচ্ছে আ সেন্স অফ ফ্র্যাজিলিটি, আনফুলফিলমেন্ট অ্যান্ড ডিজায়ার। তাহলে বলা হচ্ছে ইভেন ইন দ্য প্লেস লাইক ডেথস আদার কিংডম which gives a scope of spiritual salvation, সেখানেও the hollow men are thinking about their alienation, সেখানেও হলোম্যানরা তাদের একাকিত্বের কথাই ভেবে যাবে, সেখানেও hollow men will have their fragile and their unfulfilled desire. বলছে lips that would kiss is an allusion of James Thompson's poem Art, ঠিক আছে? From prayers to broken stones. তাহলে সেখানে দাঁড়িয়ে থেকেও দ্য hollow men, they will be, মানে they are unable to connect authentically, সেখানে গিয়েও তারা কানেক্ট করতে পারবে না, even death's other kingdom-এ গিয়েও, because they lack the desire of love or of spiritual salvation. বলছে এদের যে desire of kissing, that is thwarted, their prayers are directed towards inanimate object, মানে এরা প্রেম চায়, এরা স্পিরিচুয়াল স্যালভেশন চায়, কিন্তু দে ডু নট টেক এনি অ্যাকশন। সেই প্রেম বা ভালোবাসার জন্য যে অ্যাকশন দরকার, ঠিক আছে, সেই মানে দে ওয়ান্ট টু কিস বাট দে ক্যানট, দে ওয়ান্ট টু প্রে বাট দে ক্যানট, বিকজ দেয়ার ডাইরেকশন ইজ লস্ট, দেয়ার অ্যাকশন ইজ লস্ট। তার মানে দ্য ওভারঅল মুড হিয়ার ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ইন্টেনশন অ্যান্ড অ্যাকশন। একটু পরে দেখবে ওইটাই কিন্তু এলিয়ট ইলাবোরেট করে বলছেন, যে এদের ইন্টেনশন এবং এদের অ্যাকশন, এই দুটোর মধ্যে বিস্তর পার্থক্য। দে ল্যাক দ্য কমিউনিকেশন ইভেন টু ফুলফিল দেয়ার লাভ অ্যান্ড প্রেয়ার। তাদের যে লাভ সেইটা এক্সপ্রেস করতে গেলে, তাদের প্রেয়ার এক্সপ্রেস করতে গেলে, প্রেয়ার করতে গেলে যে অ্যাকশন বা যে কমিউনিকেশন, যে ওপিনিয়ন দরকার, দ্যাট দে অলসো ল্যাক। কে ওপিনিয়ন দেবে? দে ক্যানট প্রডিউস এনিথিং মিনিংফুল, অ্যান্ড ইফ ইউ ক্যানট প্রডিউস এনিথিং মিনিংফুল, হাউ এনিবডি ইজ গোয়িং টু অ্যাকসেপ্ট ইউর লাভ প্রপোজাল? If you cannot utter any meaningful prayer without realizing the meaning of the prayer, how the God will reciprocate you, how you will get the God's supplication and grace? This is the condition of the hollow men. They want to love, they want spiritual salvation, but they do not take any action. মানে সেই ধরি মাছ নাচুই পানি, এই হচ্ছে হলম্যানদের অবস্থা। দেখো এবার চলে আসছি ইন দ্য ফোর্থ পার্ট। The eyes are not here, there are no eyes here. বলছে এখানে সেই চোখগুলো নেই, আবার কোন চোখ? The eyes of Charan or Beatrice. There are no eyes here. এই মানে এখানে we can see in these two lines the example of chiasmus. The eyes are not here, there are no eyes here. Chiasmus, এই দুটো লাইন।
বলছে এখানে কখনো সেই চোখগুলো থাকতে পারে না। ইন দিস ভ্যালি অফ ডাইং স্টার্স, ইন দিস হলো ভ্যালি, এখানে তো সেই তারাগুলো কি, তারাগুলোও যেন অন্তঃশ্বাস শূন্য, মৃতপ্রায়। ইন দিস হলো ভ্যালি, এই ব্যর্থ ভ্যালিতে, দিস ব্রোকেন জ অফ আ লস্ট কিংডম, বলা হচ্ছে কি ব্রোকেন জ। আচ্ছা, তাহলে ব্রোকেন জ অ্যালিউডস টু স্যামসন। স্যামসন অ্যাগনিস্টাস পড়েছো মিল্টনে, তাহলে স্যামসনের কথা বলা হচ্ছে ব্রোকেন জ। যে স্যামসন কি করেছিলেন, তিনি দ্য জ, উইথ দ্য জ অফ অ্যান অ্যাসবোন, সেইটা দিয়ে তিনি হি স্লিউ থাউজেন্ডস অফ ফিলিস্তিনস, ওকে। এবং তারপরে কি, হি ওয়াজ ডাইং ইন থার্স্ট। সেই সময় বলা হয় গড কি করেন, গড ক্লিভড আ প্লেস ইন দ্য জ, এবং সেইখান থেকে জল নির্গত হয়। স্যামসন সেই জলটা খেয়ে হি ওয়াজ এবল টু রিভাইভ হিজ স্পিরিট। কিন্তু তাহলে উইথ গডস গ্রেস, যেখানে স্যামসন ওয়াজ এবল টু রিভাইভ হিজ স্পিরিট, কেন? বিকজ হি হ্যাড আ মোটো, হি হ্যাড অ্যান ইন্টেনশন। তার একটা উদ্দেশ্য ছিল যে আমাকে এই কাজটা করতেই হবে, এবং সে যখন হাঁপিয়ে পড়ে ঈশ্বর তাকে সহযোগিতা করে টু রিভাইভ হিজ স্পিরিট। বাট there is no such possibility of spiritual sustenance exist in the world of hollow men. ঈশ্বর কেন এদের সহযোগিতা করবে? They do not have a motto. ঠিক আছে, তাহলে the broken jaw of a lost kingdom মানে কি, their kingdom is lost, the hollow men's world is lost. ওকে, তাহলে broken jaw এখানে কম্পেয়ার করছে the hollow men with Samson. কেন কম্পেয়ার করছে? In order to even derogate the hollow men even more intensified way. তাহলে hollow men কে আরো বেশি ডেরোগেট করার জন্য স্যামসনের সাথে hollow men এর একটা কম্প্যারিজন আসছে, যেখানে স্যামসন who had an intention, এবং সেই জন্য God assisted him to revive his spirit. But this hollow men, since they have no intention, so there is no hope of spiritual sustenance or survival. বলা হচ্ছে দেখো, in this last of meeting places we grope together and avoid speech, gathered on this beach of the tumid river. তার মানে জীবনের শেষ লগ্নে তো তাদের যেতেই হবে, একটা সময় তো আসবে যখন মৃত্যু হবে, যতই ডেথস ড্রিম কিংডমে থাকুক, ঠিক আছে। তাহলে বলছে যে জীবনের শেষ সময়ে এসেও, তাহলে প্রবাবলি ইট ইন্ডিকেটস আ সেন্স অফ ফাইনালিটি অ্যান্ড লাস্ট রিসর্ট, যেখানটা ইন্ডিকেট করছে ওয়ার্ল্ড অন দ্য ব্রিঙ্ক অফ কোল্যাপস। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে ইন্ডিকেট করছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ধ্বংস, যেখানে পৃথিবীটা ধ্বংস হতে চলেছে, উইচ অলসো সাজেস্ট দ্য প্রোফাউন্ড স্পিরিচুয়াল এমটিনেস। বলছে সেখানে উই গ্রুপ টুগেদার, এখানে দিস ইমেজারি কনভেস আ সেন্স অফ ব্লাইন্ডনেস আনসার্টেনটি, ঠিক আছে, একটা আনসার্টেনটি রয়েছে, মানে একসাথে দে আর গ্রুপিং টুগেদার, একে অপরের হাত ধরে রয়েছে, ওকে, মানে দে আর সার্চিং ফর সামথিং, দে ডু নট হ্যাভ আ ক্লিয়ার ডাইরেকশন, কোন দিকে যেতে হবে, মৃত্যুর পরেও কোন দিকে যেতে হবে। মানে ওই যে রিভার অ্যাচেরন পেরোতে বা রিভার লেথ বা ইয়োনো পেরোক, একটা তো ডাইরেকশন আছে সেই দিকে যাবার, এরা কি একে অপরের সাথে হাত ধরাধরি করে চলছে, কিন্তু কোনো দিকেই এগোচ্ছে না তারা, ও এই একই জায়গাতে তারা থেকে যাচ্ছে, তাদের মনে হচ্ছে তারা এগোচ্ছে, একটা ডাইরেকশনে যাচ্ছে, হয় ইনফার্নো না হলে প্যারাডিসো, কিন্তু তারা কোথাওই এগোচ্ছে না, তারা একই জায়গাতে থেকে যাচ্ছে। ওকে, দিস ইজ দ্য প্লাইট অফ দ্য hollow men and avoid speech. তারা যে কথাও বলবে যে না চলো ডান দিকে চলো বা বাঁ দিকে চলো, তাহলে সেই স্পিচটাও নেই, মানে they are lost in their direction, they are lost in their intention, they have lost their speech, but they are waiting on the beach of tumid river. tumid মানে হচ্ছে সোলিন রিভার, কোন রিভার? অ্যাচেরনের পাশে তারা দাঁড়িয়ে অপেক্ষা করছে। তাহলে অ্যাচেরন বলতে সে আবার দান্তে, ভার্জিল, হোমারের ওই আন্ডারওয়ার্ল্ডের ইমেজটা আসছে, ঠিক আছে, সেই রিভারের পাশে দাঁড়িয়ে তারা অপেক্ষা করে আছে যে কোনো চ্যারেন এসে বোধহয় নিয়ে যাবে, কিন্তু সেই রিভারের কাছে যে যাওয়ার ডাইরেকশনটা সেটাই তাদের কাছে নেই, কিন্তু তারা রিভারের কাছে অপেক্ষা করতে যাবে। ভেবে দেখো, দিস ইজ দ্য আইরনি অফ দেয়ার এক্সিস্টেন্স, দে নো দ্য ডাইরেকশন টু রিচ দ্য রিভার, বাট দে আর গোয়িং ফর দ্য রিভার। এবং ডাইরেকশনটা দিতে গেলে তো কথা বলতে হবে, যে সোজা যাব না বাঁ দিকে যাব না ডান দিকে যাব, সেই কথাটাও তারা বলবে না, এতটাই অলসতা, এতটাই ইন্ডোলেন্স। ওকে, আচ্ছা, টিউমিড রিভার ইজ এ ট্রান্সফার এপিথেট, এখানে টিউমিডটা hollow menদেরকে বলা হচ্ছে, সেখান থেকে টিউমিড, দিস পার্টিকুলার ফ্রেজ ইজ ট্রান্সফার টু দ্য রিভার। তাহলে
তাহলে দেখো sightless unless the eyes reappear, তাহলে যতক্ষণ না সেই চোখটা আবার ফিরে আসছে, দ্য আইজ মানে দ্য আইজ অফ দান্তে বিত্রিস, ঠিক আছে, ততক্ষণ তারা কিচ্ছু দেখতে পাচ্ছে না। তাহলে দান্তে বিত্রিস সেই চোখগুলো এদেরকে খুঁজে নিচ্ছে যে কোথায় এরা, দেখি এদের যদি কিছু করা যায়। তাহলে দ্য আইজ রিঅ্যাপিয়ার অ্যাজ দ্য পারপিচুয়াল স্টার। পারপিচুয়াল স্টার বলতে বোঝানো হচ্ছে দ্য শাইনিং স্টার, দ্য সিঙ্গল স্টার অফ দ্য ট্রিনিটি। মাল্টিফোলিয়েট রোজ, আচ্ছা মাল্টিফোলিয়েট রোজ এখানে অ্যালিউশন রয়েছে। একটা অ্যালিউশন রয়েছে, মাল্টিফোলিয়েট রোজ বলতে দুটো বোঝানো হচ্ছে, এক বোধ ভার্জিন মেরি, কেননা রোজকে কনসিডার করা হয় এজ এ ইটার্নাল সিম্বল অফ হোয়াইট রোজ, এবং যেখানে ওই সাদা গোলাপের প্রত্যেকটা পাপড়িকে বলা হয় কি দ্য সোল অফ দ্য ব্লেসেড পিপল, আর গোলাপে যে একদম মাঝের যে কুড়িটুকু সেইটাকে বলা হয়ে থাকে কুইন মেরি থ্রোনড অন দ্যাট অ্যাট দ্য সেন্টার, মানে ভার্জিন মেরি তিনি যেন মহারানীর মতো সেই গোলাপের একদম মধ্যেখানে রয়েছে কুড়িটাতে, এবং তার আশেপাশের পেটেলসগুলো হচ্ছে দ্য ব্লেসেড সোল হু আর গেটিং দ্য ব্লেসিংস অফ ভার্জিন মেরি। ওকে, আবার বিয়েট্রিসকেও তুলনা করা হচ্ছে মাল্টিফোলিয়েট রোজের সাথে, ঠিক আছে, কেননা দান্তে বিয়েট্রিসকে তুলনা করছে অ্যাজ দ্য রোজ। আবার পারপিচুয়াল স্টার বলতেও বিয়েট্রিসকে বোঝানো হচ্ছে, কেননা দান্তে অলসো অ্যাড্রেস বিয়েট্রিস অ্যাজ লিভিং স্টার, ঠিক আছে। তাহলে মাল্টিফোলিয়েট রোজ বলতে বোঝানো হচ্ছে বোথ ভার্জিন মেরি এবং বিয়েট্রিসকে। অফ দ্যাট ডেটস টুয়াইলাইট কিংডম, তাহলে এখানে চারণ নেই, এখানে রয়েছে ভার্জিন মেরি বা বিয়েট্রিস, কেননা এটা কোন ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, ডেটস টুয়াইলাইট কিংডম মানে পার্গেটোরিও। পার্গেটোরিও ইজ এ প্লেস টু হ্যাভ দ্য জার্নি ফর প্যারাডিসো, ওকে, যেখানে সোলগুলো পিউরিফাই হয়। তাহলে হলোম্যানেরা দে আর ট্রাইং টু সার্চ দ্য লাইট অফ বিট্রিস অর দ্যাট অফ মাদার মেরি, যেটাকে তারা এতক্ষণ ধরে ভয় পেয়ে চলেছে, কিন্তু এখন দে আর নাও লুকিং ফর ইট। তার মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ওই যে আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তাদের যে রিলিজিয়াস যে ওয়ার্শিপ রিচুয়ালস সেইটাকে এলিয়ট কম্পেয়ার করছে অ্যাজ দ্যাট অফ দ্য হলোম্যানস ওয়ার্শিপ অফ মাদার মেরি অর বিট্রিস। এই জন্য মানে এতক্ষণ ধরে ভয় পেয়ে চলেছে, কিন্তু এখন ওয়ার্শিপ হচ্ছে কেন, স্বার্থের জন্য, কেন তারা জানে মাদার মেরির গ্রেস বা বিট্রিসের গ্রেস না পেলে, তাদের ওই চোখে দৃষ্টি না পেলে, ঠিক আছে, এদের স্যালভেশন হবে না, এরা উদ্ধার হবে না, যার জন্য ইন অর্ডার টু গেট দেয়ার ইন্টারেস্ট ডান, ওকে, for self-interest they are searching for Mother Mary's grace or that of Beatrice's eyes for their salvation only. তার মানে see how selfish these people are, okay, this is the hollow man। তার মানে এরা একটা রিচুয়ালকে করছে just for the sake of their own interest, not to understand about the significance of ritual। এরা সে রিচুয়ালের সিগনিফিকেন্স বোঝে না, শুধু নিজের স্বার্থের জন্য সে কাজটা করছে। দ্য হোপ অনলি অফ এমটি মেন, ওকে, কেননা একমাত্র মাদার মেরি বা বিয়েট্রিসই হচ্ছে তাদের একমাত্র হোপ, কাদের, অফ এমটি মেন মানে হলো মেন, হলো আর এমটি সেম কথা। আচ্ছা, এমটি মেন বলতে এলিয়ট এখানে একটা অ্যালিউশন ইউজ করেছেন অফ সেন্ট অফ জন অফ ক্রস হু ওয়াজ এ স্প্যানিশ মিস্টিক, যিনি সেন্ট জন একটা কথা বলেছিলেন যে স্যালভেশন তারাই পাবে যারা ক্যান এমটি দেমসেলস অফ দ্য লাভ অফ ক্রিয়েটেড থিংস, মানে এই পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের আশা আকাঙ্ক্ষা থেকে একবার যে নিজেকে মুক্ত করতে পারবে তারই স্যালভেশন হবে। তাহলে হলোম্যানের কি স্যালভেশন হবে? তারা তো এই নিজেদের মুক্তি পাওয়ার উদ্দেশ্যে তো তারা ঈশ্বরের আরাধনা করছে, ঠিক আছে, তারা মাদার মেরিকে ডাকছে, তারা বিট্রিসের চোখে দৃষ্টি কামনা করছে তাদের মুক্তির জন্য। তাহলে তো মুক্তির বাসনা থেকেই তারা নিজেকে মুক্ত করতে পারেনি, তাহলে আদৌ কি তাদের স্যালভেশন সম্ভব? ওকে, নাও হিয়ার ইউ ক্যান সি দ্য ইমেজ অফ মাদার মেরি এবং সেখানে রোজ দেখতে পাচ্ছ অ্যান্ড দ্যাট অফ বিট্রিস। ওকে, হিয়ার উই গো রাউন্ড দ্য প্রিকলি পেয়ার, শুরু হচ্ছে পার্ট 5। এখানে ছবিটা দেখতে পাচ্ছ দ্য হলো মেন, ওকে, তারা প্রিকলি পেয়ার ধরে রয়েছে। হিয়ার উই গো ডাউন দ্য প্রিকলি পেয়ার, প্রিকলি পেয়ার, প্রিকলি পেয়ার, হিয়ার উই গো ডাউন দ্য প্রিকলি পেয়ার at 5 o'clock in the morning,
তাহলে দ্য পোয়েট অ্যাকচুয়ালি প্রেজেন্টেড, টি.এস. এলিয়ট হ্যাড প্রেজেন্টেড ইন এ পেডাগজিক্যাল ওয়ে। ওকে, পেডাগজিক্যাল ওয়েতে কীভাবে প্রেজেন্ট করছে, বাচ্চাদের নার্সারি রাইম রয়েছে, সেই নার্সারি রাইমটা হচ্ছে হিয়ার উই গো রাউন্ড দ্য মালবেরি বুশ। তাহলে মালবেরি বুশটাকে টি.এস. এলিয়ট রিপ্লেসড উইথ প্রিকলি পেয়ার। Mulberry is a fruit which indicates something productive, which resonates with the vegetation ceremony. তাহলে বাচ্চারা নার্সারি রাইম করে কি, মালবেরি বুশকে তার আশেপাশে ঘুরতে ঘুরতে গায় হিয়ার উই গো ডাউন দ্য মালবেরি বুশ, উইচ ইজ আ ভেজিটেশন রিচুয়াল। ঠিক আছে, ভেজিটেশন রিচুয়াল মানে হচ্ছে গড অফ ভেজিটেশনকে সন্তুষ্ট করার জন্য। তাহলে এইখানে হলোম্যানরা ওই বাচ্চাদের মতো কি করছে, একটা ক্যাকটাস গাছ দেখতেই পাচ্ছ ছবিতে, ওই ক্যাকটাস গাছটাকে কেন্দ্র করে এরা ঘুরছে, হিয়ার উই গো ডাউন দ্য প্রিকলি পেয়ার। নাও মালবেরি বুশ ইনকার্স আ ইমেজ অফ ফার্টিলিটি অ্যান্ড প্রিকলি পেয়ার ইজ এ ক্যাকটাস। সেই ক্যাকটাস ল্যান্ডের ইমেজটা আবার রেকার করছে, এরা ক্যাকটাসের আশেপাশে ঘুরছে। নাও ক্যাকটাস ইটসেলফ ইন্ডিকেটস ব্যারেননেস, আনপ্রোডাক্টিভিটি। পেছনে দেখতে পাচ্ছ একটা ব্যারেননেস, যেটা এখানে ব্লার করা রয়েছে, দ্যাট ব্যারেননেস। ওকে, এদের দৃষ্টিগুলো দেখো কোনো দিকে ফিক্স নেই, কিন্তু এক একজন এক এক দিকে তাকাচ্ছে, তার মানে উদ্দেশ্যহীন এরা। ওকে, এবং এরা একটা ক্যাকটাস গাছ ধরে থেকে দে আর ওয়ান্টিং ওকে দ্য প্রোডাক্টিভিটি আর উইচ ইটসেলফ ইজ আনপ্রোডাক্টিভ। তারপর বলছে কখন এরা করছে ওই রিচুয়ালটা, ভোরবেলায়, 5 o'clock in the morning. Now 5 o'clock in the morning is traditionally associated with the time of Jesus' resurrection. 5 o'clock in the morning কে বলা হয় এই সময় জিসাসের রিজারাকশন হয়েছিল। ঠিক আছে, মানে পুনরুজ্জীবন হয়েছিল মানে জিসাস ক্রাইস্টের, আ মোমেন্ট অফ রিনিউড লাইফ অ্যান্ড হোপ। কিন্তু হলোম্যানরা তো সেইটার সিগনিফিকেন্সটা বুঝতেই পারবে না। ওকে, তার মানে এই পুরো সেন্সটা এখানে হয়ে যাচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। তাহলে মালবেরি বুশের জায়গায় দ্য হলোম্যান আর রোমিং অ্যারাউন্ড দ্য ক্যাকটাস অ্যাট 5 o'clock in the morning. তার মানে এলিয়ট হিয়ার ওয়ান্টস টু গিভ দ্য মেসেজ দ্যাট এনি হোপ অফ রিনিউয়াল of spiritual vitality is a lost hope for the হলোম্যান। কাজে হলোম্যানদের জীবনে তাদের স্পিরিচুয়ালিটি, তাদের ইন্টেলেকচুয়ালিটি, তাদের মরালিটি, সেইটার রিজারেকশন হওয়াটা অসম্ভব। Okay, so the cactus actually implicates the barrenness of the possibility of any resurrection of spirituality. তাহলে 5 AM বোঝাচ্ছে রেজারেকশনকে জিসাসের, আর রেজারেকশন মানে হচ্ছে কি আ পসিবিলিটি অফ দ্য রিনিউয়াল অফ হোপ অফ স্পিরিচুয়াল সালভেশন। সেটা কখন হতো, যদি ওরা মালবেরি বুশকে সেন্টার করে ঘুরতো, সেই স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি আসতো। বা তারা ঘুরছে কাকে সেন্টার করে, ক্যাকটাসকে সেন্টার করে, উইচ ইন্ডিকেটস দ্যাট নো হোপ ইজ দেয়ার ফর দ্য রিভাইভাল অর দ্য রেজারেকশন অফ দেয়ার স্পিরিচুয়াল পোটেন্সি। ওকে, নেক্সট এইবার দেখো, এই যে প্রথমেই বলেছিলাম যে তাদের অ্যাকশন মানে থটস আছে, অ্যাকশন নেই। ওকে, পুরো এই স্ট্যান্ডাটা ওইভাবেই যাচ্ছে। বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়ালিটি, বিটুইন দ্য মোশন অ্যান্ড দ্য অ্যাক্ট ফলস দ্য শ্যাডো। তাহলে হলোম্যানদের আইডিয়া, তাদের ধারণা আর সেটাকে বাস্তবায়িত করার পেছনে তাদের মোশন, তারা মোশন মানে এগিয়ে যাচ্ছে, তাদের মনে হচ্ছে আমরা গ্রোপ করে এগিয়ে যাচ্ছে রিভারের দিকে, কিন্তু তাদের অ্যাকশন সেইটার মাঝে বলছে ফলস দ্য শ্যাডো। Falls the shadow মানে there is a difference between their thought and their action, between their motion and their action. For thine is the kingdom. আবার মাঝে মধ্যে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, লর্ডস প্রেয়ার। দাইন ইজ দ্য কিংডম হচ্ছে লর্ডস প্রেয়ার। ঠিক আছে, যেটা মনে করা হয় জিসাস ক্রাইস্ট নিজে তার ডিসাইপলসদের শিখিয়েছিলেন, যাতে ডিসাইপলসরা যখনই এই প্রেয়ারটা করবে দে উইল ইমিডিয়েটলি গেট দ্য গ্রেস অফ জিসাস ক্রাইস্ট। তার মানে হচ্ছে দিস ইন্ডিকেটস দ্য হলো রিচুয়ালস অফ দ্য হলোম্যান। তার মানে এরা কি করছে, দে হ্যাভ থট, দে আর ল্যাকিং ইন অ্যাকশন, বাট দে ওয়ান্ট স্পিরিচুয়াল সালভেশন। ওকে, তাহলে হিয়ার উই ক্যান সি অ্যাবাউট এই পুরো বিষয়টা এখানে হয়ে যাচ্ছে, ইটস এ কাইন্ড অফ মকারি, পুরো অ্যান্টি ক্লাইম্যাক্স। বিটুইন দ্য কনসেপশন অ্যান্ড ক্রিয়েশন, ধারণা এবং সৃষ্টি, বিটুইন দ্য ইমোশন অ্যান্ড রেসপন্স, আবেগ এবং তার অনুভূতি, তার মধ্যে রয়েছে ফলস দ্য শ্যাডো, সেই ছায়া পড়ে যাচ্ছে। মানে ডিফারেন্স
between the desire and the spasm, সেই আকাঙ্ক্ষা এবং স্প্যাজম, ঠিক আছে, সেই যন্ত্রণার মধ্যে, বিটুইন দ্য পোটেন্সি, সেই সৃষ্টি এবং এক্সিস্টেন্স, তার অস্তিত্বের মধ্যে, বিটুইন দ্য এসেন্স, এসেন্স মানে অস্তিত্ব, অ্যান্ড দ্য ডিসেন্স, সেই অস্তিত্বের অবতরণের মধ্যে, ফুলফিলমেন্টের মধ্যে, ফলস দ্য শ্যাডো, সেখানেও রয়েছে একটা ছায়া। ফর দাইন ইজ দ্য কিংডম, কিন্তু স্টিল দে আর প্রেয়িং টু গড। তার মানে কি, অল দেয়ার থটস আর দেয়ার, মানে এরা মুখে মুখে বড় বড় কথা বলে যে এই করতে হবে, আমাদের এই স্পিরিচুয়াল স্যালভেশন প্রয়োজন, আমাদের এই রিচুয়াল করতে হবে, এই পুণ্যি পেতে হবে, এইটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু এই যে বললাম তাদের মিনিং নেই। এটা কেন মিনিং থাকবে? বিকজ দে ডু ল্যাক দ্য অ্যাকশন। সেটার মতো তারা কাজই যদি না করে তাহলে অল দেয়ার ওয়ার্ডস আর মিনিংলেস। আমরা যদি সকাল থেকে উঠে 5 বার বলি পড়তে হবে পড়তে হবে পড়তে হবে, এবং পড়াশুনো না করে ওই একই যদি করি, ঈশ্বর আমাকে প্লিজ ব্লেস করো যাতে আমি আই মাস্ট কোয়ালিফাই দ্য এক্সাম, কিন্তু তার জন্য যে রিকোয়ার্ড অ্যাকশন স্টাডি সেইটা না করে আমি শুধু বলছি আমাকে পড়তে হবে, হে ঈশ্বর করুণা করো, আমাকে পড়তে হবে, হে ঈশ্বর করুণা করো। তার মানে কি, আই হ্যাভ দ্য থট অফ স্টাডিং, আই এম প্রেয়িং যাতে আই উইল, মানে মাই ইন্টেনশন ইজ ফুলফিলড, বাট আই এম ল্যাকিং ইন অ্যাকশন, আমি কাজটা করছি না। ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাকশন উইল রেজাল্ট ইন টু ফুলফিলমেন্ট? নেভার, রাইট? আর এই পুরো জিনিসটা কি মনে হচ্ছে, ফানি লাগছে, তাই তো? এলিয়ট ইন্টেনশনালি ওয়ান্টস টু ক্রিয়েট দ্যাট সেন্স অফ ফান ইন অর্ডার টু লাফ অ্যাট দ্য সিচুয়েশন অফ হলোম্যান। তাহলে দিস লাইন again an allusion, ব্রুটাসের সলিলোকি, ব্রুটাসের জুলিয়াস সিজার নাটকে শেক্সপিয়ারের ব্রুটাসের যে সলিলোকি রয়েছে অ্যাক্ট 2 সিন 1-এ, where he reflects upon his dilemma, যেখানে ব্রুটাস ডিলেমাতে পড়েছে যে সে আদৌ কনস্পিরেটরসদেরকে জয়েন করবে কিনা টু অ্যাসাসিন সিজার। আবার পল ভ্যালেরির দুটো কবিতা, দ্য সিমেট্রি বাই দ্য সি এবং বিটুইন দ্য ভয়েড অ্যান্ড ইটস পিওর ইস্যু, সেখানেও যে একটা মেলানকলিক স্কেপটিসিজম, একটা সন্দেহ রয়েছে, টু গ্যাপ বিটুইন দ্য অ্যাসপিরেশন অ্যান্ড ফুলফিলমেন্ট, সেটাকেও এই লাইনগুলোর মধ্যে দিয়ে রেজোনেট করা হচ্ছে। ঠিক আছে? তাহলে দিস লাইনস আর অলসো দ্য এক্সাম্পলস, মানে allusions of Brutus' speech in Julius Caesar, where he was confused between মানে to join the conspirators in assassination of Caesar or not, এবং পল ভ্যালেরির দুটো কবিতা, দ্য সেমেট্রি বাই দ্য সি এবং বিটুইন দ্য ভয়েড অ্যান্ড ইটস পিওর ইস্যু, সেইখানে পল ভ্যালেরি যে একটা স্কেপটিসিজম, একটা হতাশ সন্দেহ প্রকাশ করেছেন যে আমাদের অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা এবং তার ফুলফিলমেন্টের মধ্যে যে কতটা সেই আকাঙ্ক্ষা সম্ভব, ওকে, সেইটা এখানে এই লাইনগুলোতে রেজোনেট হচ্ছে। এছাড়াও কিছু অ্যালিউশন রয়েছে, যেমন দিস লাইনস হাইলাইট, এখানে 3টে মুড হাইলাইট হচ্ছে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বিটুইন দ্য আইডিয়া, ঠিক আছে, ধারণা রয়েছে একটা। সেকেন্ড রয়েছে ফর্মাল এলিগেন্স অফ লর্ডস প্রেয়ার, এটা সুন্দরভাবে হলোম্যান ঈশ্বরের প্রেয়ার করে। আবার একটা অ্যাঙ্গুইশড ক্রাই রয়েছে, লাইফ ইজ ভেরি লং, জীবনটা খুব বড়, ঠিক আছে, মানে দে আর গেটিং টায়ার্ড অফ প্রেয়ার অ্যান্ড মানে দ্য সো কল্ড থিঙ্কিং, ঠিক আছে, বিকজ সিন্স দে আর নট টেকিং এনি অ্যাকশন, দ্য লাইফ সিমস টু লং ফর দেম। ইটস লাইক মানে অনেক দিন ধরে যেন তারা অপেক্ষা করে যাচ্ছে কিছু একটা ঘটবে, কিন্তু কিছুই ঘটছে না, তাই তো? সে জিমি পটারের কথা মনে পড়ছে তো, হ্যাঁ, নো বিলিভস, নো এনথুজিয়াজম, নো কনভিকশন, জাস্ট অ্যানাদার সানডে। আবার সেই মনে পড়বে নিশ্চয়ই আমাদের ওয়েটিং ফর গোডোর কথা, যেভাবে ভ্লাদিমির আর এস্ট্রাগন তারাও কিন্তু অপেক্ষা করে যাচ্ছে ফর গোডো। গোডো কি আসবে? গোডোটা কে? দিস হোপস। আর ভ্লাদিমির আর এস্ট্রাগন, অলমোস্ট লাইক দ্য সিম্বলিক রেপ্লিকা অফ হলোম্যান, দে আর অলসো ওয়েটিং ফর সামথিং টু হ্যাপেন। কিন্তু এরা ভাবছে, এরা প্রে করছে, বাট দে আর টেকিং নো অ্যাকশন। সো সেই অনেকটাই মানে ওয়েটিং ফর গোডোর সেই ইনার্শিয়া ইজ রিফ্লেক্টেড ইন দ্য হলোম্যান অ্যাজ ওয়েল, because that is the post World War crisis. তার মানে কি, this hollow men have idea, they lack in action, yet they dream of salvation. ঠিক আছে, এরা ভাবে, এরা কোনো কর্ম করবে না, কিন্তু এরা ভাবছে স্যালভেশন হামাগুড়ি দিয়ে এদের কোলের ওপরে ঝাঁপিয়ে পড়বে। ওকে, সো দিস ইজ দ্য আইরনি অফ দ্য এক্সিস্টেন্স অফ hollow men.
তাহলে এখানে দেখো এসেন্স আর এক্সিস্টেন্সের একটা কথা আসছে, তাই তো? এই ধারণাটা অ্যারিস্টটলিয়ান ফিলসফি থেকে নেওয়া হচ্ছে, যেখানে অ্যারিস্টটলিয়ান ফিলসফিতে মনে করা হয় যে একটা ফর্মের পোটেন্সি বোঝা যায় সেই ফর্মের অস্তিত্বটা আছে কিনা সেইটার থেকে। ওকে, তার মানে যে কোনো একটা জিনিস, ধরো এই যে আমি মানুষ, আমার অস্তিত্বটা নির্ভর করবে কিসের মধ্যে? আমার ভেতরে যদি ইফ আই ডু হ্যাভ দ্য কন্টেন্ট অফ মাই সোল, ওকে, দ্যাট উইল ইভ্যালুয়েট দ্য পোটেন্সি অফ মাই এক্সিস্টেন্স। আবার ফলস দ্য শ্যাডো, শ্যাডো বলতে এখানে আর্নেস্ট রসনের একটা কবিতার অ্যালিউশন রয়েছে। আর্নেস্ট রসনের কবিতাটার নাম হচ্ছে আই এম নট নাও অ্যাজ ওয়ান্স আই ওয়াজ। সেই কবিতাতেও দেয়ার ফেল দ্য শ্যাডো এই কথাটা ইউজ করা হয়েছিল। ওকে, এছাড়াও শ্যাডো বলতে প্রথমেই বোঝায় প্লেটোস কেভ, অ্যালিউশন অফ কেভ, ওকে, যেটা রিপাবলিকে তিনি বলেছিলেন। যেরকম গত দিনে আমি তোমাদের এর আগে টিনটন অ্যাবে যে ভিডিওটা করেছি সেখানেও এই প্লেটোস কেভের কথা আমি বলেছিলাম, তাই তো? যে এই বাহ্যিক জগতে প্লেটো কি বলেন, আমাদের চোখের সামনে মানে এই যে বাহ্যিক জগৎ, যে জগতে আমরা আছি, সেই জগৎটাকে তিনি তুলনা করছেন একটা কেভের সাথে। বলছে সেই কেভের পেছনে যেটা হচ্ছে দরজার বাইরে, যে দরজায় আমাদের পিট করা, আমরা জানি না ওটা কেভের বাইরে, ঠিক আছে? তার মানে ওই দরজাটা কি? দ্যাট ইজ দ্য ইউনিভার্স about which we are ignorant, যার জন্য ওর দিকে পিট করে আছে। আমাদের চোখের সামনে কেভটা হচ্ছে কি? আমাদের এই আশেপাশের জগৎটা, যেটাকে আমরা একমাত্র সত্য বলছি, সেটা সত্য না, সেটা রিয়ালিটি। তাহলে দরজার বাইরে ইউনিভার্সে যেটা হচ্ছে সেইটারই রিফ্লেকশন পড়ছে কি? সে কেভের দেওয়ালে। ওকে, সেটাকেই আমরা সত্যি বলে ধরে নিচ্ছি। তাহলে এই পুরো ইউনিভার্সাল ল, ইউনিভার্স মানে কি? ক্রিয়েশন, প্রিজার্ভেশন, ডিস্ট্রাকশন। আমাদের মানুষের জীবনেও হচ্ছে কি? জন্ম, তারপরে মৃত্যু। আমরা সেটাকে চূড়ান্ত সত্য ভাবছি, কিন্তু সেই সত্যের ঊর্ধ্বেও যে রয়েছে আদি অনন্তকাল ধরে এইভাবেই সৃষ্টি নিজের মতো করে বিচরণ করছে, পরিবর্তিত হচ্ছে, সেইটা বোঝার তাৎপর্য আমাদের নেই, ঠিক আছে? ক্ষমতা নেই, কেননা উই আর ইগনোরেন্ট টু দ্য ট্রুথ অফ দ্য ইউনিভার্স। এটাই হচ্ছে কেভ, প্লেটোস আইডিয়া অফ কেভ, ঠিক আছে? তাহলে সেইখানেও শ্যাডোটা রয়েছে। তাহলে কোনটাকে প্লেটো শ্যাডো বলছেন? কেভের ওপরে যে বাহ্যিক মানে যে দ্য ইউনিভার্সের যে শ্যাডোটা পড়ছে, যেই শ্যাডোটাকেই আমরা সত্যি বলে ধরে নিচ্ছি, ঠিক আছে? মানে আমার ছায়াটাকে কেউ যদি আমি বলে ধরে নেয় তাহলে তো সেটা ঠিক নয়, সেটা শুধু ছায়া মাত্র। আমি না থাকলে ছায়াটারও কোনো ভ্যালিউ নেই। তাহলে হলোম্যানের এই যে আইডিয়াটা, হ্যাঁ, এই যে এই করবো সেই করবো, সে সব আইডিয়াটাই হচ্ছে শ্যাডো, বিকজ ইট ল্যাকস অ্যাকশন। ক্লিয়ার? ফর দাইন ইজ দ্য কিংডম। আবার তারা লর্ডস প্রেয়ার করছে যে তোমারই হচ্ছে সেই কিংডম। তার মানে দে ল্যাক অ্যাকশন, স্টিল দে আর প্রেয়িং মানে আটারিং দ্য প্রেয়ার্স। তার মানে কি? এরা না বুঝেই প্রেয়ার করে যাচ্ছে, জাস্ট অ্যাজ আ রিচুয়াল। ওকে, দ্যাট মিনস কি? দেয়ার প্রেয়ার ইকুয়ালি ইজ আনপ্রোডাক্টিভ। ফর দাইন ইজ লাইফ ইজ, ফর দাইন ইজ দ্য, তার মানে কি হচ্ছে? প্রেয়ার করতে করতে ভুলে যাই। দেখবে কোনো জিনিস যখন আমরা না বুঝে পড়ি, হয় না? হ্যাঁ, যেমন আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে টিয়া, দেখবে বাচ্চারা বলতে গেলে আতা গাছে তোতা পাখি, এই আতা গাছে পাখি, এই করে যেমন বাচ্চারা পড়ে না, পড়তে গিয়ে ভুলে যায়। যখন বাচ্চারা কি হয়, মানে আমরা যখনই কোনো জিনিসটাকে না বুঝে পড়ি, ওই মুখস্থ করতে যায়, মাঝখান থেকে ভুলে যায়। তাহলে ফর দাইন ইজ দ্য কিংডম বলতে গিয়ে কি? যেহেতু এটা ওরা না বুঝে পড়ছে, হলোম্যান পড়তে হয়, পড়ছে, ঠিক আছে? যার জন্য কি মাঝে মধ্যে এরা ভুলে যাচ্ছে, দে জাম্বল আপ ওয়ার্ডস। তো সেইটাকেই বলছে, নিজেরাই নিজেদেরকে বলছে দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, এইভাবেই পৃথিবী শেষ হয়ে যায়। তাহলে লর্ডস প্রেয়ার ইজ মাফলড বাই দ্য ব্রোকেন মানে অ্যাপ্রিহেনশন অফ দ্য ড্রেরিনেস অফ হলোম্যানস এক্সিস্টেন্স। তাহলে লর্ডের প্রেয়ারটাও এখানে মাফলড হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে লর্ডের প্রেয়ারও হলোম্যানদের কিছু করতে পারবে না, বিকজ they do not have the desire to transform themselves. তাহলে who can help them? তাহলে কিংডম অফ গড, যে প্রেয়ারের মধ্যে দিয়ে ঈশ্বরের কিংডমকে ইয়ার্ন করা হয়, তাকে তার সেই যাতে এই মনস্কামনা নিয়ে প্রেয়ারটা করা হয়, যাতে আমরা ঈশ্বরের গ্রেসটা পাই, তার কাছে যেতে পারি, সেই জায়গা হলোম্যান কখনো অ্যাক্সেস করতে পারবে না। ওকে, অ্যান্ড দ্যাট মানে their inability to access the world, the kingdom of God,
ওকে, ইজ এনঅ্যাক্টেড ইন দেয়ার ফেলিয়ার টু প্রে, যে তারা প্রেয়ারটাও করতে পারছে না। তার মানে কি, দে won't be able to reach the kingdom of God. That is beyond their reach because they cannot even understand the value of it. Okay, this is the way the world ends. This is the way the world ends. This is the way the world ends. Not with a bang but with a whimper. তাহলে বলা হচ্ছে the speaker refuge in self mockery. যে স্পিকার তিনি এখানে সেলফ মকারি করছেন, মানে হলোম্যান তারা নিজেরাই নিজেদেরকে নিয়ে কৌতুক করছে, এইভাবেই শেষ হয়ে যাবে, এইভাবেই শেষ হয়ে যাবে। তাহলে কিসের মকারি? বিকজ দে ক্যান নাও ফাইন্ড দ্য হলোনেস অফ দেয়ার আইডেন্টিটি। যে আমরা আশা করি কিন্তু অ্যাকশন নিই না, আবার প্রেয়ার করি কিন্তু মানে বুঝি না, যার জন্য প্রেয়ার করতেও গিয়েও মাঝখানে আমরা ভুলে যাই। তাহলে আমাদের কি আর হবে? এই বলে সেলফ মকারি, নিজেরাই নিজেদেরকে ব্যঙ্গ করছে। about they are making fun of their own hollowness but still they are not doing anything. Okay, তাহলে not with bang but with a whimper. আচ্ছা, this is an allusion of George Santayana's একটা লেখা রয়েছে, যে লেখাটার নাম হচ্ছে দ্য ডিভাইন কমেডি ইন 3 philosophical poets। ঠিক আছে, সেখানে তিনি বলছেন ইট অল এন্ডস নট উইথ এ ব্যাং বাট ইন সাস্টেইন রিফ্লেকশন। তাহলে ওই জায়গাটা থেকে ইট অল এন্ডস বাট নট উইথ এ ব্যাং, এখান থেকে এলিয়ট এই লাইনটা নিচ্ছে, নট উইথ এ ব্যাং। জর্জ স্যান্তিয়ানা ওয়াজ এ মেন্টর অফ টি.এস. এলিয়ট। ঠিক আছে, আচ্ছা, আর উইম্পার কথাটা টি.এস. এলিয়ট কোথার থেকে নিচ্ছেন? দ্যাট ইজ ফ্রম রাজিয়ার্ড কিপলিংস পোয়েম ড্যানি ডিভার, যেখানে তিনি উইম্পার শব্দটা ব্যবহার করছেন। ওকে, আবার এই উইম্পার গান পাউডার প্লটের ব্যর্থতাটাকেও বোঝাচ্ছে। উইম্পার মানে হচ্ছে চাইল্ডস ক্রাই। তাহলে বলা হচ্ছে দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড এন্ডস নট উইথ এ ব্যাং। ব্যাং মানে কি? সে ব্লাস্টের মধ্যে দিয়ে। তাহলে বলা হয়েছিল কি পৃথিবীর সৃষ্টি হয়েছিল কিভাবে? আউট অফ এ ব্যাং, তাই তো? যে ব্যাং ব্যাং থিওরি বলা হয়, যে আউট অফ ব্যাং, যে বিশাল বড় বিস্ফোরণ দিয়ে পৃথিবীটা ওয়াজ ক্রিয়েটেড আউট অফ কিওস। কিন্তু পৃথিবীটা শেষ হয়ে যাবে কি দিয়ে? উইম্পার। উইম্পার মানে বাচ্চার কান্না দিয়ে। আর ওই ব্যাং, সেই ম্যাগনেটিজম, সেই বিস্ফোরণ আর থাকবে না। তার মানে দ্য এন্ড অফ দ্য হলোম্যানস ওয়ার্ল্ড উইল বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ দ্যাট অফ দেয়ার ওন আইডেন্টিটি। ওকে, তাহলে এখানে উইম্পার এই জন্যই বলা হচ্ছে গান পাউডার প্লটের ক্ষেত্রে। গান পাউডার প্লটে কনস্পিরেটার্সটা কী ভেবেছিল? বিস্ফোরণ করিয়ে ব্যাং মানে বুম করে সেই পার্লামেন্টটাকে উড়িয়ে দেবে, কিন্তু সেটা ব্যর্থ হওয়াতে হয়ে গেল কি? উইম্পার, দ্যাট ইজ চাইল্ডস ক্রাই। ওকে, তাহলে নট উইথ এ ব্যাং বাট উইথ এ উইম্পার ইভোকস ক্রিয়েটস আ সেন্স অফ অ্যান্টি ক্লাইম্যাক্স between the aspiration and fulfillment of hollow man's spiritual salvation. hollow man's spiritual salvation এ যে অ্যাসপিরেশন, যে আকাঙ্ক্ষা এবং তার যে বাস্তবায়ন, সেইটার যে ব্যর্থতা, সেইটাকে অ্যান্টি ক্লাইম্যাক্সের মধ্যে প্রেজেন্ট করছে। যে পৃথিবীটা সৃষ্টি তো হয়েছিল আউট অফ দ্যাট ব্যাং, বাট hollow man's world will end in whimper, ব্যর্থ হয়ে যাবে লাইক দ্য গান পাউডার প্লট। ওকে, তাহলে দ্য ওয়ার্ড উইম্পার ইজ টেকেন ফ্রম রাডিয়ার্ড কিপলিংস পোয়েম ড্যানি ডিভার। তাহলে মোটামুটি আমাদের হলোম্যান শেষ হলো। তো হলোম্যানের বেসিক যে অ্যালিউশনটা একটু মনে রাখবে, নেওয়া হচ্ছে ফ্রম দান্তেস ডিভাইন কমেডি। ঠিক আছে, বেশ, তাহলে আশা করি তোমাদের হলোম্যান নিয়ে ডাউট থাকবে না। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আই উইল ট্রাই টু আনসার। ওকে, বেশ, তাহলে আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করছি। জাস্ট একটা জিনিসই বলবো, হলোম্যান পড়তে গেলে শুধু এটাই মনে রাখবে দ্যাট এলিয়ট অ্যাকচুয়ালি পয়েন্টেড আউট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ডিপ্রেশন and the loss of spiritual vitality during the or aftermath of the first world war. ওকে, বেশ, তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড করছি। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো।